হ্যালো হ্যালো হ্যালো, কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? একটু কমেন্ট করে জানাও তো যে সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি এবং ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি, নেটের সমস্যা আছে নাকি, একটু কমেন্ট করে জানাও সবাই। আচ্ছা, সাউন্ড মনে হয় একটু হ্যালো হ্যালো হ্যালো, দেখো তো এখন সাউন্ড ক্লিয়ার নাকি? দেখো তো এখন সাউন্ড ক্লিয়ার। আচ্ছা, সো যারা যুক্ত হয়েছে সবাই একটু চেষ্টা করো লাইভটা শেয়ার করে দেওয়ার এবং বন্ধুদেরকে মেনশন করে দেওয়ার, এবং সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও যে সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার নাকি, এটা একটু সবাই কমেন্ট করে জানাও। আমরা খুব শীঘ্রই শুরু করব। সো তোমাদের প্রিপারেশনের কি অবস্থা বলো, কমেন্টে জানাও। বলো, কমেন্টে জানাও। আমরা আর 1 মিনিট অপেক্ষা করব, তারপর ইনশাল্লাহ শুরু করে দিব আর কি, সমস্যা নাই। ওকে, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আপনার সবার যুক্ত হওয়ার জন্য একটু অপেক্ষা করতেছি। আর 30 সেকেন্ড অপেক্ষা করবো, তারপর ইনশাল্লাহ শুরু করে দিব। আজকে হচ্ছে আমরা কেমিস্ট্রি সেকেন্ড পার্ট আলোচনা করব। গতকালকে হচ্ছে আমরা কেমিস্ট্রি ফার্স্ট পার্ট আলোচনা করেছিলাম, আজকে হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পার্ট। নয়টা 23 বাজে, শুরু করে দেবো ইনশাল্লাহ। মোটামুটি মেনশন করে অলমোস্ট ডান। ওকে, চলো আমরা তাহলে শুরু করি, মোটামুটি ডান। আচ্ছা, সো চলো আমরা একটু ফার্স্ট নাম্বার অবজেক্টিভটা দেখি। প্রথম অবজেক্টিভটা আমাদের কি আছে, কোন গ্যাস জোড়ায় ব্যাপন হার সমান। সবাই একটু 1 নম্বর কোশ্চেনে অ্যান্সার দাও তো, একের অ্যান্সারটা সবাই একটু দিতে থাকো যে কোন গ্যাস জোড়ায় ব্যাপন হার সমান।
এই কোশ্চেনটার অ্যান্সার দাও তো সবাই, 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার দাও তো। 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার কোনটা হবে সবাই একটু কমেন্ট করে জানাও যে 1 এর অ্যান্সার কোনটা হবে। অ্যান্সার দাও তো। একের অ্যান্সারটা সবাই কমেন্ট করে জানাও, দেখি সবার অ্যান্সারটা একটু দেখবো আর কি। ওকে ডান। একের অ্যান্সারটা সবাই কমেন্ট করে জানাও, দেখি সবার অ্যান্সারটা দেখবো আর কি। আচ্ছা, সো দেখো ব্যাপন হার সমান, সো ব্যাপন হার কখন সমান হয় আমরা জানি কি, ব্যাপন হার ইকুয়াল টু কি বলতো, আমরা ব্যাপন হার ইকুয়াল টু কি জানি, r1/r2 ইকুয়াল টু কি √m2/m1, এটাই তো আমার ব্যাপন হারের ফর্মুলা, তাই না? r1/r2 ইকুয়াল টু কি √m2/m1। সো আমরা জানি যে মনে করো একজন ভারী বা একজন মোটা আর একজন কি চিকুন, সো কে দ্রুত গতিতে আগাতে পারবে বলো তো? যে চিকুন সে স্বাভাবিকভাবে কি অনেক দ্রুত গতিতে কি একটা দূরত্ব অতিক্রম করতে পারে। মনে করো একটা কম্পিটিশন হচ্ছে, একজন মোটা আর একজন চিকুন, সো তোমার কমন সেন্স কি বলে যে চিকুন সেই তো আগে পার হতে পারবে, তাই না? সো স্বাভাবিকভাবে এক্ষেত্রেও মনে রাখবা যে যার মানে ভর বেশি তার ব্যাপন হার কি হবে, কম হবে। এখানে তুমি সম্পর্কটাও যদি দেখো যে m1 এর সাথে সম্পর্ক কি বলতো, ব্যস্তানুপাতিক, মানে ভরের সাথে ব্যাপন হারের সম্পর্ক কি ব্যস্তানুপাতিক, মানে যার ভর বেশি তার ব্যাপন হার কম আর যার ভর কম তার ব্যাপন হার কি বেশি। সো এখানে আবার কি বলা হয়েছে ভাই, ব্যাপন হার সমান। সমান মানে কি, দুইটারই ভর কি হবে, দুইটারই ভর যখন সেম হবে তখনই কি হবে, ব্যাপন হার সমান হবে। সো তোমাকে এখানে ফাইন্ড আউট করতে হবে যে কোন দুইটার আমার হচ্ছে কি ভর সমান, কোন দুইটার আমার ভর সমান। সো সবাই অ্যান্সার দিছো, ওকে দেখছি। সো কার্বন ডাইঅক্সাইডের ভর কত, এটা কিন্তু করে বের করার দরকার নেই, অলরেডি করতে করতে তোমার মুখস্থ হয়ে যাওয়ার কথা যে কার্বন হচ্ছে ভাই 12 আর অক্সিজেন কত 16 × 2 মানে 32, তাহলে 12 + 32 মানে কত হয় 44। ওকে, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 44, NO2 কত আসবে ভাই, নাইট্রোজেন হচ্ছে কত 14 প্লাস অক্সিজেন কত 16, ঠিক আছে 16 যেহেতু 2 আছে তাহলে 32 আর কি, তাহলে 14 + 32 মিলে কত হলো, এখানে কত আসবে 46, ঠিক আছে 46 তো হবে না, এটা হচ্ছে 44 আর এটা হচ্ছে কোথায় এসে 46, তাহলে এটাও হবে না। সো N2 ওটা দেখি, N2 কত, নাইট্রোজেন হচ্ছে 28, ঠিক আছে যেহেতু N2 আছে নাইট্রোজেন 28 আসবে এখানে, প্লাস অক্সিজেন কত 16, 28 আর 16 মিলে কত হইলো 44, কার্বন ডাইঅক্সাইডও কত ছিল 44, যেহেতু দুইটাই সেম তাহলে অ্যান্সার কোনটা হবে, যেহেতু ব্যাপন হার সমান কখন হবে, যখন হচ্ছে আমাদের কি হবে আণবিক ভর সমান হবে আর কি। তাহলে একের অ্যান্সার কোনটা হবে, একের অ্যান্সার হবে ভাইয়া বি নাম্বারটা। 2 নাম্বার, পানীয় জলে WHO অনুমোদিত পিএইচ মান কত বলো। 2 নাম্বার কোশ্চেন আনসার দাও তো যে WHO অনুমোদিত পিএইচ এর মান কত, 2 এর অ্যান্সারটা সবাই কমেন্ট করে জানাও যে WHO অনুমোদিত পিএইচ এর মান কত। মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কর্তৃক পানিতে যে পিএইচ মানে যেটা আমরা হচ্ছে পান করতে পারবো বা হচ্ছে যেটা হচ্ছে আমাদের মনে করো যারা সকল প্রাণী আছে তাদের বেঁচে থাকার জন্য যেটা হচ্ছে আদর্শিত মান, সেই মানটা তোমাকে আইডিয়াল ভ্যালুটা তোমাকে আস্ক করতে হয়েছে যে পানির পিএইচ মানটা কত। সবাই একটু কমেন্ট করো তো যে 2 নাম্বার কোশ্চেনের অ্যান্সার সবাই একটু কমেন্ট করে জানাও। 2 এর অ্যান্সার কোনটা হবে বলো। 2 এর এ মাহমুদুল হাসান কমেন্ট করছে, 2 এর বি সিকরা বিক্রম সানা কমেন্ট করছে, 2 এর এ তো এ আসছে, অনেক কমেন্ট আসছে, বিও আসছে আর কি, বাকিরাও দেখি কমেন্ট করে জানাও। সাদিয়া আফরিন কমেন্ট করছে 2 এর এ, রুমানা কমেন্ট করছে 2 এর বি, বাকিদের আমি কমেন্ট দেখতে চাই, সবাই কমেন্ট করে জানাও 2 এর অ্যান্সার কোনটা হবে। ওকে আচ্ছা আচ্ছা হ্যাঁ ওকে। সো দেখো WHO অনুমোদিত ভাইয়া আমাদের পিএইচ মানটা কত, WHO অনুমোদিত মনে রাখবা ভাইয়া 6.5 থেকে 8.5, মানে কি দেখো আমরা জানি যে পিএইচ এর নিউট্রাল ভ্যালু কোনটা 7 না, সো 7 এর থেকে মনে রাখবা যে 7 6 7 8, ঠিক আছে 6 7 8 মানে এটা হচ্ছে দুইটাকেই কভার করছে 6.5 থেকে 8.5, মাঝখানে কি আছে ভাই আমাদের, আমরা জানি যে নিউট্রাল কোনটা বলো তো 7 এ নিউট্রাল না, সো 7 এর আগে কি আছে 6 আর 7 এর পরে কি আছে 8, তাহলে মনে রাখবা 6.5 থেকে 8.5 এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের একেবারে আদর্শিত মান। তো সবাই একটু মানটা কমেন্ট করে ফেলবা তাহলে আর পরীক্ষার হলে ভুল হবে না। কত মানে আমাদের আইডিয়াল ভ্যালু হচ্ছে 7, তাহলে 7 থেকে 1 কম কত 6 আর এখানে কত 8, তার মানে 6.5 থেকে 8.5, আইডিয়াল ভ্যালু কত 6.5 থেকে 8.5, ঠিক আছে এটা আশা করি এরপরে আর কারো ভুল হবে না। তো সবাই আর কি একটু মানটা কমেন্ট করে ফেলো 6.5 থেকে 8.5, এটা হচ্ছে WHO অনুমোদিত পিএইচ এর মান। বয়েলের সূত্র কোনটা বলো, খুবই সহজ কোশ্চেন, বয়েলের সূত্র কোনটা
বয়েলের সূত্র কোনটা, এটা একটু কমেন্ট করে জানাতো যে বয়েলের সূত্র কোনটা। এবার যদি 2 নাম্বার কোশ্চেন হয়ে থাকে তাহলে 3 নাম্বার কোশ্চেন অ্যান্সারটা দিতে থাকো, ততক্ষণ আমি তোমাদের এটা একটু সলভ করে দিই। সো দেখো বয়েল, চার্লস, গেলুসার্গ যেটাই বলুক না কেন খুবই সহজ মনে রাখা। দেখো দেখো বয়েল, ঠিক আছে, আমি তোমাদের একবারে একটা মাধ্যমে শিখাই দিচ্ছি যাতে পরবর্তীতে আর কি না হয় বলো তো, ভুল না হয়। বয়েল, চার্লস আর একটা কি আছে, গেলুসার্গ। ওকে আচ্ছা, সো আমরা জানি যে আদর্শ গ্যাসের ফর্মুলাটা কি বলো তো, আদর্শ গ্যাসের ফর্মুলাটা কি ভাইয়া? আদর্শ গ্যাসের ফর্মুলাটা হচ্ছে ভাই পিভি ইকুয়াল টু এন আর টি। তো ভাই আর তো ধ্রুবক, এন তো ভাই আমার নির্দিষ্ট, তাহলে এন আর বাদ বাকি থাকলো কি ভাই, পিভি আর কি থাকলো, টি থাকলো। এই তিনটাই তো বাকি থাকলো তাই না, পিভি আর কি বাকি থাকলো, টি বাকি থাকলো। সো আমাদের তিনটা সূত্র যেটা আছে বয়েল, চার্লস আর গেলুসার্গ, এইখানে কাহিনীটা কি, এখানে হচ্ছে তোমার একটাকে নির্দিষ্ট করে দেওয়া হবে, বাকি দুইটার মধ্যে আমার সম্পর্ক বের করতে হবে। এখানে কি তিনটা রাশি আছে না, তিনটা রাশিতে একটা নির্দিষ্ট থাকবে, বাকি দুইটার মধ্যে আমার সম্পর্ক বের করতে হবে। সো ভাইয়া কোনটার ক্ষেত্রে কোনটা নির্দিষ্ট? সো দেখো নির্দিষ্ট কোনটা আমার, বয়েলের ক্ষেত্রে আমার নির্দিষ্ট কোনটা, আমরা জানি যে কোনো কিছু বয়েল করতে গেলে যেমন আমরা কি করি, ওয়াটার বয়েল করি, মানে এগ বয়েল করি, মানে কি ডিম সিদ্ধ করি না, পানি সিদ্ধ করি না, বা পানি হচ্ছে ফুটাই না। সো বয়েল করতে গেলে আমাদের কি লাগে, তাপমাত্রা লাগে। তাহলে ভাইয়া বয়েলের সূত্রে ভাই আমার কোনটা স্থির, তাপমাত্রা বা টেম্পারেচার স্থির। বয়েলের সূত্রে কোনটা স্থির, টেম্পারেচার স্থির, ঠিক আছে। চার্লসের সূত্রে ভাই কোনটা স্থির, চার্লসের ভাই চতে চাপ স্থির, চার্লসের সূত্রে কোনটা স্থির, চাপ স্থির। বাকি থাকলো কোনটা, দেখো আমার টিও স্থির করা শেষ, তারপরে পিও স্থির করা শেষ, বাকি থাকলো কি ভি, বাকি থাকলো না। এই গেলুসার্গের সূত্রে ভাই কোনটা স্থির, ভিটা স্থির, ঠিক আছে। গেলুসার্গের সূত্রে কোনটা স্থির ভাইয়া, ভিটা স্থির আর কি। ওকে আচ্ছা, সো এইটা যদি ভাই স্থির হয় তাহলে আমাদের সূত্রগুলো কি দাঁড়াচ্ছে। সো দেখো যখন তোমার বয়েলের সূত্রে ভাই কোনটা স্থির, বয়েলের সূত্রে ভাই তাপমাত্রা স্থির, তাহলে আমার সম্পর্ক কি হবে, পিভি ইকুয়াল টু কি হবে, কনস্ট্যান্ট, ঠিক আছে। এটা হচ্ছে কার সূত্র হয়ে গেল, বয়েলের সূত্র হয়ে গেল, খুবই সহজ। চার্লসের সূত্রে ভাই কোনটা স্থির, চার্লসের সূত্রে ভাই চাপ স্থির, তাহলে এখানে আমি কোনটা বাদ দিব ভাই, এখানে আমি চাপটাকে বাদ দিয়ে দিব। তাইলে কার কার মধ্যে সম্পর্ক, ভি আর টির মধ্যে সম্পর্ক, ঠিক আছে। কার কার মধ্যে সম্পর্ক হইলো তাইলে, ভি আর টি, তার মানে কি আসবে, ভি1 বাই কি আসবে, ভি সমানুপাতিক কি আসলো, টি আসলো না। তাহলে কি আসলো দেখো, আমি তোমাকে এখানে দেখাই, মনে করো টিটাকে আমি এই পাশে নিয়ে আসলাম, ভি বাই টি ইকুয়াল টু তখন কি হয়ে যাবে, কে হয়ে যাবে। তার মানে কি দাঁড়াবে, ভি1 বাই টি1 ইকুয়াল টু কি আসবে, ভি2 বাই টি2। এটা আসবে কার সূত্র, চার্লসের সূত্র। একইভাবে গেলুসার্গের সূত্র তুমি খুব সহজে বের করতে পারবা। সো তোমাকে জানতে হবে যে কোনটা স্থির, তাহলে তুমি বাকি দুটার মধ্যে যে পিভি ইকুয়াল টু এনআরটি যে তোমার আদর্শ গ্যাসের ফর্মুলা আছে সেটাতে তুমি খুব সহজেই বের করতে পারবা। সো বয়েলের সূত্র কোনটা হবে, আমার যেহেতু তাপমাত্রা স্থির, তাহলে P1 V1 ইকুয়াল টু কি, P2 V2। ওকে, এই যে V1 বাই T1 V2 বাই T2, এখানে ভাই তুমি বুঝতেই পারতেছো V আর T আছে, তার মানে এখানে স্থির কোনটা, Pটা স্থির। আর Pটা মানে কে, কার সূত্রে P স্থির থাকে, চাপ কার সূত্রে স্থির থাকে, চার্লসের চাপ স্থির, চার্লসের চাপ স্থির। তার মানে এটা কার সূত্র, এটা হচ্ছে বা চার্লসের সূত্র আর কি, ঠিক আছে। সো এভাবে তুমি খুব সহজেই বুঝতে পারবা যে যেই রাশিটা নাই তাহলে সেটা হচ্ছে তার সূত্র। চার্লস এখানে চাপ নাই, তাহলে এটা চার্লসের সূত্র আর কি। আশা করি এটা ক্লিয়ার। ওকে, কোনটি লুইস অ্যাসিড, এরপর সবাই 4 নম্বর কোশ্চেনের অ্যান্সার দাও যে কোনটা লুইস অ্যাসিড। 4-এর অ্যান্সার দাও তো, কোনটা লুইস অ্যাসিড। আচ্ছা সবাই কি বয়েল, চার্লস, গেলুসার্গের এই যে সূত্রটা আছে তিনটা, এটা খুব সহজে মনে রাখতে পারবে আশা করি। সবার কাছে কি এটা ক্লিয়ার হয়েছে? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে একটু সবাই কমেন্ট করো যে ক্লিয়ার। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে সবাই একটু কমেন্ট করো যে ভাইয়া ক্লিয়ার। ওকে আচ্ছা, এরপরে সবাই 4 নম্বর কোশ্চেনের অ্যান্সার দাও যে কোনটা লুইস অ্যাসিড। AlCl3, অ্যামোনিয়া, পানি, CH3OH। ওকে, কোনটা লুইস অ্যাসিড? তো ভাইয়া লুইস, ঠিক আছে, আমাদের তিনটা কাহিনী আছে, একটা হচ্ছে আরহেনিয়াস আছে, ব্রোনেস্টেড লাউরি আছে, আর কে আছে, লুইস আছে আর কি। আমাদের তিনটা মতবাদ না, আরহেনিয়াস, ব্রোনেস্টেড লাউরি, আর একটা কি লুইস, ঠিক আছে। আরহেনিয়াস, ঠিক আছে, ব্রোনেস্টেড লাউরি, আচ্ছা ঠিক আছে, ব্রোনেস্টেড লাউরি, আর একটা কি বলতো, লুইস। আরহেনিয়াস, ব্রোনেস্টেড লাউরি, আর একটা হচ্ছে কি আমাদের লুইস, ঠিক আছে। এই তিনটা হচ্ছে আমাদের ইয়া। এখন ভাইয়া কোনটাই কে অ্যাসিড, কোনটাই কে ক্ষার? সো আরহেনিয়াস, দেখো আরহেনিয়াস। সো আমরা জানি যে নোয়াখালীতে বুঝছো পানিকে অনেক সময় কি বলে, হানি বলে না, ওরা পকে হ উচ্চারণ করে। সো আরহেনিয়াস, হানি কথাটা আছে, দেখো আরহেনিয়াস, আরহেনিয়াস এখানে হেনি মানে পানি কথাটা আছে। তাহলে মনে রাখবে আরহেনিয়াসের ক্ষেত্রে জলীয় দ্রবণটা মাস্ট, কি মাস্ট, জলীয় দ্রবণটা মাস্ট। তাহলে ভাই জলীয় দ্রবণে যারা হচ্ছে H+ দান করে, জলীয় দ্রবণে যারা H+ দান করে তারা কি অ্যাসিড। জলীয় দ্রবণ কথাটা এখানে ইম্পর্টেন্ট, জলীয় দ্রবণে যারা H+ দান করে তারা কি অ্যাসিড। আর যারা OH- দান করে জলীয় দ্রবণে তাদেরকে আমরা কি বলবো,
ক্ষার বলবো আর কি, ঠিক আছে, বেস বলবো। এটা কার মতবাদ অনুযায়ী? এটা হচ্ছে ভাই আরহেনিয়াস মতবাদ অনুযায়ী, ঠিক আছে। জলীয় দ্রবণ কথাটা মাস্ট। ব্রোনেস্টেড আর লাউরি যিনি ছিলেন, এরা দুইজন মিলে কার পিছনে গেছিল বলতো? প্রোটনের পিছনে গেছিল। কার পিছনে গেছিল? প্রোটন। সো ওই মতবাদ অনুযায়ী অ্যাসিড কারা আর বেস কারা? সো যারা H+ মানে হচ্ছে প্রোটন দান করতে পারে তারা কি অ্যাসিড, আর যারা H+ গ্রহণ করতে পারে তারা কি বলতো? ক্ষার। এটা কার মতবাদ অনুযায়ী? এটা হচ্ছে ব্রোনেস্টেড লাউরি মতবাদ অনুযায়ী। কি বললাম? ব্রোনেস্টেড লাউরি মতবাদ অনুযায়ী অ্যাসিড কারা? যারা H+ দান করে। ক্ষার কারা? যারা H+ গ্রহণ করে। কারণ ব্রোনেস্টেড আর লাউরি মিলে প্রোটন নিয়ে গবেষণা করছিল বা প্রোটন নিয়ে কাজ করছিল, আর আরহেনিয়াস জলীয় দ্রবণ নিয়ে কাজ করছিল। এখন আসি ভাই লুইস। লুইস আমাদের কোশ্চেনে যেটা ছিল সেটা কি? লুইস। এখন ভাই লুইস অ্যাসিড কারা, লুইস ক্ষার কারা? লুইস অ্যাসিড কারা, লুইস ক্ষার কারা আর কি, ঠিক আছে। তো ভাই দেখো লুইস অ্যাসিড কারা? যারা হচ্ছে আমাদের মুক্ত জোড়, এখানে লুইসের ক্ষেত্রে কোনটা ইম্পর্টেন্ট? মুক্ত জোড়। যারা ভাইয়া মুক্ত জোড় ইলেকট্রন গ্রহীতা, মুক্ত জোড় ইলেকট্রন গ্রহীতা তারা কি? অ্যাসিড। মুক্ত জোড় ইলেকট্রন গ্রহীতারা অ্যাসিড। আর বেস কারা? যারা মুক্ত জোড় সবাই একটু কমেন্ট করো তো। আরহেনিয়াস মানে হচ্ছে পানি, ঠিক আছে। আরহেনিয়াসের ক্ষেত্রে কি? জলীয় দ্রবণটা মাস। সো আরহেনিয়াস ইকুয়াল টু কি? পানি। এই কথাটা একটু কমেন্ট করো তো। আরহেনিয়াস মানে কি? পানি, ঠিক আছে। আর যারা মুক্ত জোড় ইলেকট্রন কি হবে? দাতা, তারা কি হবে? লুইস ক্ষার আর কি, ঠিক আছে। লুইসের কি? মুক্ত জোড়। তাহলে আমি তিনটা তোমাদের আরেকটু ক্লিয়ার করে দিই। আরহেনিয়াসের ক্ষেত্রে জলীয় দ্রবণ, তারপরে হচ্ছে ব্রোনেস্টেড লাউরির ক্ষেত্রে প্রোটন, আর হচ্ছে লুইসের ক্ষেত্রে কি আসবে? মুক্ত জোড়, ঠিক আছে। এগুলো হচ্ছে কি পয়েন্ট, ওকে। সো মুক্ত জোড় ইলেকট্রন যারা গ্রহীতা তারা হচ্ছে অ্যাসিড, আর মুক্ত জোড় ইলেকট্রন যারা দাতা তারা কি? ক্ষার। এটা আমরা বুঝলাম। সো এখানে তোমাকে বলা হয়েছিল লুইস অ্যাসিড। সো লুইস অ্যাসিড কারা? মুক্ত জোড় ইলেকট্রন গ্রহীতারা। সো মুক্ত জোড় ইলেকট্রন কারা গ্রহণ করতে পারে? যাদের কি আছে? ফাঁকা অরবিটাল আছে, তারাই কি মুক্ত জোড় ইলেকট্রন গ্রহণ করতে পারে। সো তোমাকে এখানে ফাইন্ড আউট করতে হবে কারা মুক্ত জোড় ইলেকট্রন গ্রহণ করতে পারে। সো দেখো আমরা তো জানি ভাইয়া অ্যামোনিয়াতে কয়টা মুক্তজোড় আছে বলো তো? অ্যামোনিয়াতে অলরেডি মুক্তজোড় একটা আছে, তাই না? তাহলে অ্যামোনিয়া কি হবে? মুক্তজোড় ইলেকট্রন দাতা, তার মানে কি অ্যামোনিয়া হচ্ছে ক্ষার, ঠিক আছে। পানিতে ভাই দুইটা মুক্তজোড় আছে, তাহলে পানিও বাদ, CH3OH বাদ, ঠিক আছে। AlCl3 ক্ষেত্রে যদি আমি ধরি ভাইয়া, অ্যালুমিনিয়ামে শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 3টা। ক্লোরিন এসে যুক্ত হলো কয়টা বলো তো? ক্লোরিন এসে যুক্ত হলো 3টা। সো শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কয়টা হলো? 6টা হলো। তাহলে ও কিন্তু আরো 2টা ইলেকট্রন কি করতে পারে? গ্রহণ করতে পারে। যেহেতু ও ইলেকট্রন গ্রহণ করতে পারে সেজন্য এটা কি হবে? মুক্তজোড় ইলেকট্রন গ্রহীতা যেহেতু, তাহলে এটা কি হবে? লুইস অ্যাসিড। তাহলে এটা কি হবে? লুইস অ্যাসিড আর কি, ঠিক আছে। তাহলে এই টপিকটা কি সবার ক্লিয়ার হয়েছে? ব্রোনেস্টেড, লাউরি, লুইস এবং আরহেনিয়াস, এই তিনটা কি ক্লিয়ার হয়েছে? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে সবাই একটু কমেন্ট করো যে ভাই ক্লিয়ার। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে সবাই একটু কমেন্ট করো ক্লিয়ার। তাহলে আমি 5 নাম্বার কোশ্চেনে যাই। আরহেনিয়াস, ব্রোনেস্টেড, লাউরি এবং লুইস, এখান থেকে কৃষিতে ইনশাল্লাহ একটা কোশ্চেন থাকবেই। আরহেনিয়াস, ব্রোনেস্টেড, লাউরি বা লুইস, এই কোশ্চেনটা মানে এই টপিকটা এত এত গুরুত্বপূর্ণ। সো সবাই একটু 5 নাম্বার কোশ্চেনের আনসার দিয়ে দেওয়া, এবং যদি আগের টপিকটায় কারো কোনো কোশ্চেন থাকে সেটা কমেন্ট করে জানাতে পারো, অথবা ক্লিয়ার কমেন্ট করতে পারো আর কি। হ্যাঁ, আরহেনিয়াস ইকুয়াল টু পানি, এটা কমেন্ট করছিল এরিন সরকার, কমেন্ট করছে। এরিন সরকার এখানে কথা শুনছে, বাকিরা কেউ কমেন্ট করে নাই। 5 বি, ওকে। এই যে এরিন সরকার যে কমেন্টটা করছে না, এটা পরীক্ষা লাগলে মনে থাকবে। আরহেনিয়াস মনে থাকবে না, মনে থাকবে পানি কথাটা যেটা কমেন্ট করছে এটা মনে থাকবে ভালো মতো, বুঝছো? ওকে, ক্লিয়ার। আমজাদ হোসেন কমেন্ট করছে ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। আদর্শ পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিসীমা, বুঝছো? আদর্শ পানিতে অক্সিজেন কতটুকু দ্রবীভূত থাকে আর কি আদর্শ পানিতে, ওকে। আচ্ছা, হ্যাঁ। সো দেখো অক্সিজেনের পরিমাণ ভাইয়া, অক্সিজেন মানে কি O2 না? অক্সিজেন মানে কি O2 না? সো দেখো তো এখানে অক্সিজেন যেটা আছে, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত বলো তো? অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 6। কত? 6, তাই না? সরি, অক্সিজেনের পারমাণবিক, কার্বনে হচ্ছে 6, অক্সিজেনের মানে শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 6টা আছে। বাট অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত বলো তো? 8 না? অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? হ্যাঁ, তো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত বলতো? 8 না? অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8 না? সো মনে রাখবে 8 4 দুগুণা কত? 8 না? তাহলে 4 থেকে 8, 4 দুগুণা 8, তাহলে 4 থেকে 8। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8। তাইলে অক্সিজেনের যেহেতু পারমাণবিক সংখ্যা 8, তাহলে মনে রাখবে অক্সিজেনে মানে আদর্শ পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণও কত হবে? 8 হবে আর কি, ঠিক আছে। কত হবে? 8 হবে। আর 8 এর অর্ধেক কত? 4, 4 দুগুণা 8, তাহলে মনে রাখবে 4 থেকে 8।
তাহলে কি মনে রাখবা ভাইয়া 4 থেকে 8, কারণ কি, কারণ অক্সিজেনের তোমার হচ্ছে পারমাণবিক সংখ্যা কত 8, সেটা দিয়ে মনে রাখবা আর কি। ওকে, তাহলে আশা করি আর ভুল হবে না। তাহলে কত হবে ভাইয়া 4 থেকে 8 হবে আর কি। 6 নাম্বার HClO প্লাস H2O, এখান থেকে একটা বিক্রিয়া দেওয়া আছে HCl এর অনুবন্ধী ক্ষারক। অনুবন্ধী কি জানতে চাওয়া হয়েছে? ক্ষারক। সবাই 6 নাম্বার কোশ্চেনে আনসার দাও দেখি, অনুবন্ধী ক্ষারকে তোমাদের কি অবস্থা? অনুবন্ধী অম্ল আর অনুবন্ধী ক্ষারক, বলো এটা অনুবন্ধী ক্ষারক কোনটা হবে? বলো এটার আনসার কোনটা হবে? অনুবন্ধী ক্ষারক তোমাকে জানতে চাওয়া হয়েছে, অনুবন্ধী ক্ষারক কোনটা হবে? দেখি সবাই হচ্ছে 6 নাম্বার কোশ্চেন আনসার দাও, 6 আনসার কোনটা হবে? 6 এ সি, মাহমুদুল হাসান কমেন্ট করছে, ওকে থ্যাংক ইউ। বাকিরাও কমেন্ট করো তো 6 আনসার কোনটা হবে? ওকে ওকে আচ্ছা, সো দেখি এখানে অনুবন্ধী ক্ষারক জানতে চাওয়া হয়েছে, তাই না? অনুবন্ধী ক্ষারক। সো দেখো অনুবন্ধী অম্ল, তোমাকে যদি কখনো কোশ্চেনে অনুবন্ধী অম্লর কথা বলে, অনুবন্ধী অম্ল যদি বলে, তাহলে তুমি কি করে দিবা ভাইয়া? একটা হাইড্রোজেন যোগ করে দিবা, একটা হাইড্রোজেন কি করে দিবা? যোগ করে দিবা। আর যখন বলা হবে বা অনুবন্ধী ক্ষার যখন বলা হবে, তখন হাইড্রোজেন কি করে দিবা বলো তো? বাদ দিয়ে দিবা, ঠিক আছে? তাহলে যদি বলা হয় অনুবন্ধী অম্ল, তাহলে কি করে দিবা? হাইড্রোজেন যোগ করে দিবা। যদি বলে ভাই অনুবন্ধী ক্ষার, তাহলে কি করা হবে? হাইড্রোজেন বাদ দিয়ে দিবা। কি করে দিবা? হাইড্রোজেনটা বাদ দিয়ে দিবা। সো দেখো তো ভাই এখানে বাদ কোথায় গেছে? এখানে কি ছিল? HCl ছিল, বাদ হয়ে কি হয়ে গেছে? ক্লোরিন হয়ে গেছে। কি হয়ে গেছে? ক্লোরিন হয়ে গেছে। সো HCl এর অনুবন্ধী ক্ষারক বলা হয়েছে। ক্ষারক মানে কি হবে? হাইড্রোজেন বাদ যাবে। আর অনুবন্ধী অম্ল বললে কি হবে? অম্লতে অ্যাড হবে আর কি। অম্ল মানে হাইড্রোজেন অ্যাড হচ্ছে, ক্ষারক মানে কি হচ্ছে? হাইড্রোজেন বাদ যাচ্ছে আর কি। সো আগে ছিল কি HCl, এখান থেকে তুমি যদি হাইড্রোজেন বাদ দিয়ে দাও হাইড্রোজেন, তাহলে লেখো যে অম্ল মানে কি? হাইড্রোজেন যোগ। অম্ল মানে কি? হাইড্রোজেন যোগ, ঠিক আছে? অম্ল মানে কি? হাইড্রোজেন যোগ বা প্রোটন যোগ, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? আমাদের HA প্লাস আমি একটা বাদ দিয়ে দিব, তাহলে যেটা থাকবে সেটাই কি হবে? অনুবন্ধী ক্ষারক। তাহলে অম্ল বললে হাইড্রোজেন যোগ, আর ক্ষারক বললে কি? হাইড্রোজেন বাদ। ওকে, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ক্লোরিন মাইনাস, ক্লোরিন মাইনাস। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে সি নাম্বারটা। ওকে, 7 নাম্বার, বৃষ্টির পানির পিএইচ এর মান কত হলে তাকে অ্যাসিড বৃষ্টি বলে? বৃষ্টির পানির পিএইচ এর মান কত কম হলে সেটাকে অ্যাসিড বৃষ্টি বলে? বলো বলো এটার অ্যান্সার দাও তো সবাই। হ্যাঁ 7। এবার সবাই 7 নম্বরে চলে আসো। 7 নাম্বারটা কি বলা হয়েছে? বৃষ্টির পানি পিএইচ মান কত? তো ভাই এটা খুবই সহজ, তোমাদের এই যে সামনে বর্ষাকাল আসতেছে, সো তোমাদের এটা জানতে হবে যে বৃষ্টির পানির পিএইচ মান কত হলে সেটাকে আমরা অ্যাসিড বৃষ্টি বলবো। খালি যে মনে করো যে বৃষ্টি হলে আমরা সেটাকে অ্যাসিড বৃষ্টি বলে দিব বা এরকম বলে দিব, এমনটা না। অ্যাসিড বৃষ্টির জন্য তোমার পিএইচ এর মানটা কত কম হইতে হবে? মনে রাখবে 5-6। কত? 5-6 মানে 5.6 এর কম। কত হইতে হবে? 5.6 এর কম হইতে হবে, তখনই সেটা কি হবে? অ্যাসিড বৃষ্টি হবে। কি হবে? অ্যাসিড বৃষ্টি হবে। কত কম হইলে? 5.6 এর কম হলে তখন সেটাকে আমরা কি বলবো? অ্যাসিড বৃষ্টি। তো সবাই কমেন্ট করো ভাই 5-6, ঠিক আছে? 5-6, 5.6 এর কম, ঠিক আছে? 5.6 এর কম হলেই তখন সেটাকে আমরা কি বলবো? অ্যাসিড বৃষ্টি বলবো। তাহলে অ্যান্সার কোনটা হবে? 5.6 এর কম। আচ্ছা, কোনটি নিউক্লিওফাইল? বলো। এইটা ভাইয়া ওয়ান কাইন্ড অফ হচ্ছে লুইস অ্যাসিড, লুইস অম্লর মতোই কাহিনী। সো একই জিনিসই আর কি। সো কোনটি নিউক্লিওফাইল? সো এটা আমি তোমাদেরকে যে ট্রিক্সের মাধ্যমে শিখাই সেটা মনে হবে। ভাইয়া যদি নিউক্লিওফাইল এবং ইলেকট্রোফাইল যদি চিন্তা করতে হয় যে কোনটার ফাঁকা অরবিটাল আছে, কোনটায় কি আছে না আছে, বা কোনটায় হচ্ছে তোমার মুক্তজোড় ইলেকট্রন আছে, এত হিসাব করার দরকার নাই। জাস্ট দুইটা এক্সাম্পল মনে রাখবা, এর মধ্যে থেকে আসবে। তো সবাই আমার সাথে একটু কমেন্ট করে ফেলো আমার নিউ বই। সবাই আমার সাথে সাথে কমেন্ট করো আমার নিউ বই। এটা একটু আমার সাথে সাথে সবাই কমেন্ট করে ফেলো তো, আমার নিউ বই। সবাই দেখি কমেন্ট করো আমার নিউ বই, তারপর আমি এটা যাবো। আমার নিউ বই, এটা একটু সবাই কমেন্ট করো। সবাই কমেন্ট করো কি আমার নিউ বই, এটা একটু সবাই কমেন্ট করো তো, আমার নিউ বই। আচ্ছা, আমার নিউ বই, এটা একটু সবাই কমেন্ট করো আমার নিউ বই। সো আমার নিউ বইতে কি হলো ভাইয়া? হ্যাঁ, অরুণ কমেন্ট করছে আমারতে ভাইয়া অ্যামোনিয়া। আমারতে কি ভাইয়া? অ্যামোনিয়া।
ঠিক আছে। আচ্ছা নিউতে কি ভাইয়া নিউক্লিওফাইল, তাহলে অ্যামোনিয়া কি নিউক্লিওফাইল। বিতে কি ভাইয়া বিতে ভাইয়া BF3, বিতে কি ভাইয়া BF3, আর ইতে কি ভাইয়া ইলেকট্রোফাইল, ঠিক আছে। ইতে কি ইলেকট্রোফাইল, তাহলে আমারতে কি অ্যামোনিয়া, নিউতে কি ভাইয়া নিউক্লিওফাইল, বইতে কি বইয়ের বতে হচ্ছে BF3, আর ইতে কি ইলেকট্রোফাইল। সো তুমি এইটা দেখলে খুব সহজেই বুঝে যেতে পারতেছো যে যদি ভাই মুক্তজল ইলেকট্রন থেকে, অ্যামোনিয়াতে তো মুক্তজল ইলেকট্রন আছে, তাহলে মুক্তজল ইলেকট্রন থাকলে সেটা কি হয় নিউক্লিওফাইল হয়। তুমি জাস্ট একটা এক্সাম্পল মনে রাখবা, ওই এক্সাম্পল অনুযায়ী তুমি খুব সহজেই চিনে বের করতে পারবা আর কি। ওকে, সো এক্সাম্পল আমি তোমাকে একটা মুখস্থ করাই দিলাম, বাকিগুলো তুমি এমনি পারবা। তো ইলেকট্রোফাইলকে BF3, BF3 এর মতো আর কি আছে ভাই AlCl3 আছে। ওকে, আর অ্যামোনিয়ার মতো কে কে আছে, অ্যামোনিয়া আছে, পানি আছে। বা তুমি এই কনসেপ্টটা ক্লিয়ার রাখার জন্য একটা এক্সাম্পল মনে রাখবা হচ্ছে এই ট্রিক্সের মাধ্যমে। সো এখানে তোমাকে কি আস করা হয়েছে ভাই নিউক্লিওফাইল, আমার নিউ, তাহলে কি অ্যামোনিয়া হচ্ছে কি নিউক্লিওফাইল। সো এখানে কি ভাই অ্যামোনিয়া আছে, এখানে অ্যামোনিয়া নাই, এখানে কি আছে পানি আছে, আর কি এখানে কি আছে পানি আছে। তাহলে অ্যামোনিয়া যেহেতু মুক্তজল ইলেকট্রন থাকে নিউক্লিওফাইল, পানিতেও যেহেতু মুক্তজল ইলেকট্রন আছে তাহলে পানিও কি হবে নিউক্লিওফাইল হবে, তাহলে বাকিগুলো কিন্তু আর হবে না। ওকে, সো অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে এ নাম্বারটা। আটের অ্যান্সার ক, আমার নিউ বই এই এক্সাম্পলটা সবাই মনে রাখতে বলছি। সবচেয়ে স্থায়ী কার্বোক্যাটায়ন নিচের কোনটি, সবচেয়ে স্থায়ী কার্বোক্যাটায়ন নিচের কোনটি বলো। 9 নাম্বার কোশ্চেন অ্যান্সার দাও। সবচেয়ে স্থায়ী বুঝছো, কার্বোক্যাটায়ন আছে, কার্বোঅ্যানায়ন আছে, সো তারপরে ফ্রি রেডিকেল আছে, এগুলোর স্থায়িত্বের ক্রম আমাদেরকে জানতে হবে। সো এখানে বলা হয়েছে কার্বোক্যাটায়নের ক্ষেত্রে কোনটা, কার্বোক্যাটায়নের ক্ষেত্রে ভাইয়া সবচেয়ে বেশি কোনটা বলো। হ্যাঁ আমার নিউ বই কে কে কমেন্ট করছে দেখি। এই যে মাহমুদুল হাসান কমেন্ট করছে ইংলিশে, ইংলিশে কমেন্ট করলে তো পরীক্ষার হলে ভুলে যাবা, বাংলায় কমেন্ট করবো। ওকে আচ্ছা সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা তারপরে সাইম আক্তার কমেন্ট করছে, রুদেলা জান্নাত কমেন্ট করছে, সাদিয়া আফরিন কমেন্ট করছে, রিন সরকার কমেন্ট করছে, মাহমুদ হাসান কমেন্ট করছে। ওকে থ্যাংক ইউ, যারা কমেন্ট করতেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা কমেন্ট করতেছো না তারা একটু কমেন্ট করার চেষ্টা করো, ভালো হবে, তোমাদেরই মনে থাকবে পরীক্ষার হলে। আচ্ছা 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 সো দেখো কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়নের আরেকটা নাম আছে এটা কার্বোনিয়াম, ঠিক আছে। কার্বোক্যাটায়নের আরেকটা নাম কি বলতো কার্বোনিয়াম, একই জিনিস। সো তোমাকে কার্বোক্যাটায়নও আসতে পারে, কার্বোনিয়ামও আসতে পারে। সো এটা স্থায়িত্বক্রম মনে রাখবা ভাই, সবাই আমার সাথে একটু কমেন্ট করো 3 2 1, তারপরে কমেন্ট করবো ভাই 1 2 3, ঠিক আছে। মানে তুমি দেখবা যে স্কেল বা ওই যে তোমাকে ম্যাথে করতে না যে নেগেটিভ গুলো আসতো, মানে ফার্স্টে পজিটিভ গুলো আসতো, তারপরে জিরো হয়ে কি আবার নেগেটিভের দিকে যাইতো না। সো মাঝখানে কি আসতো 0 0 দিয়ে শুরু হয়, এই পাশে 1 2 3 শুরু হইতো, এই পাশেও 1 2 3 শুরু হইতো। সো সেরকম ভাবে মনে রাখবা ভাই 3 2 1, তারপরে কি ভাই 1 2 3। সবাই আমার সাথে কমেন্ট করো 3 2 1, তারপরে 1 2 3। সো এই পাশের গুলো সব কি হবে প্লাস প্লাস প্লাস, এবার কি হবে 0 -1 -2 -3, ঠিক আছে, -1 -2 -3। সো 3 2 1 -1 -2 -3। সো সবচেয়ে বেশি স্থায়ী কে ভাই 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, তারপরে কি -1 ডিগ্রি -2 ডিগ্রি -3 ডিগ্রি। মানে কি কার্বোক্যাটায়নের ক্ষেত্রে সবচেয়ে বেশি স্থায়িত্বকে 3 ডিগ্রি, আর কার্বোঅ্যানায়নের ক্ষেত্রে সবচেয়ে বেশি স্থায়িত্বকে -1 ডিগ্রি আর কি। কারণ কি 3 2 1 -1 -2 -3। তাহলে সবাই কমেন্ট করো 3 2 1, তারপরে কি হবে বলো তো 1 2 3, ঠিক আছে। 3 2 1 1 2 3। আর একটা জিনিস মাথায় রাখবা, কার্বোনিয়াম বা কার্বোক্যাটায়ন বা হচ্ছে কি ফ্রি রেডিকেল, তিনটার ক্ষেত্রেই কিন্তু একই জিনিসই। তোমাকে কার্বোক্যাটায়ন বলতে পারে, বা হচ্ছে কার্বোনিয়াম বলতে পারে, বা ফ্রি রেডিকেল বলতে পারে, যেটা ইচ্ছে সেটা বলতে পারে। সবগুলোর ক্ষেত্রেই কিন্তু এই যে স্থায়িত্বের ক্রমটা এটা কিন্তু একই, ঠিক আছে। 3 2 1, কার্বোনিয়াম কার্বোক্যাটায়ন তো একই জিনিস, ফ্রি রেডিকেল, এই তিনটার ক্ষেত্রেই সবচেয়ে বেশি কে 3 ডিগ্রি। ওকে, সো এখানে কোন কার্বোক্যাটায়নটি সবচেয়ে বেশি স্থায়িত্ব, সো আমাকে ফাইন্ড আউট করতে হবে কোথায় 3 ডিগ্রি আছে। সো কোন অপশনে 3 ডিগ্রি আছে বলো তো। এটা ভাই 2 ডিগ্রি, এটা কয় ডিগ্রি, এই যে এটা হচ্ছে 3 ডিগ্রি, এটা হচ্ছে কত 3 ডিগ্রি। তাহলে অ্যান্সার কোনটা হবে ভাই, অ্যান্সার হবে ঘ নাম্বারটা। অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে ঘ। ওকে 10 নাম্বার ইথানলের স্ফুটনাঙ্ক বলো। এটা মুখস্থ জিনিস, ইথানলের স্ফুটনাঙ্ক পারা উচিত সবার, বলো। হ্যাঁ 3 2 1 1 2 3। ওকে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, থ্যাংক ইউ। এটা মনে থাকবে পরীক্ষার হলে 3 2 1 1 2 3। আচ্ছা আচ্ছা তারপরে সবাই কমেন্ট করো ইথানলের স্ফুটনাঙ্ক কত বলো ভাই। ইথানলের স্ফুটনাঙ্ক এটা তোমাদের পারা উচিত, ঠিক আছে। এটা আমি আর বলবো না, এটা তোমরাই পারবা। ইথানলের স্ফুটনাঙ্ক কত, ইথানলের স্ফুটনাঙ্ক কত। সো যদি নাও মনে থাকে মনে রাখবে 7 8, কত 7 8 78 ডিগ্রি সেলসিয়াস, কত 78 ডিগ্রি সেলসিয়াস। ইথানলের স্ফুটনাঙ্ক কত যদি মনে না থাকে তাহলে এখানে একটু কমেন্ট করো,
78°C। ইথানল স্ফুটনাঙ্ক কত? 78°C। ইথানল স্ফুটনাঙ্ক কত? 78°C। কেউ আবার ভুলেও 56 দিও না, ইথানল স্ফুটনাঙ্ক কত হবে? 78°C। ওকে, আচ্ছা সবাই একটু 78টা কমেন্ট করো। ওকে, তুতে দ্রবণে 15 মিনিট ধরে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ চালনা করলে কি পরিমাণ কপার ক্যাথোডে জমা হবে? বাপরে, বড় একটা ম্যাথ। বলো 11 নম্বর কোশ্চেনের আনসার দাও তো দেখি। এটা হচ্ছে 4 অধ্যায় তড়িৎ রসায়ন দিয়ে আসা। বলো সবাই একটু 11 নম্বর কোশ্চেনের আনসার দাও। 11 না? হ্যাঁ 11। 11 নম্বর কোশ্চেনের আনসার দাও তো সবাই দ্রুত। 11 11 11 11 11 আনসার এখনো কারো কাছ থেকে আসে নাই। ওকে, 78 78 78 রুমানা রহমান কমেন্ট করছে, সাজ্জাদ মোল্লা কমেন্ট করছে, এরিন সরকার কমেন্ট করছে। ওকে, আচ্ছা হ্যাঁ ওকে, চলো আমরা তাহলে 78 নাম্বারটা এখনো কারো কাছে আসে নাই, সবাই এখন আগেরটাই অ্যান্সার দিচ্ছ হচ্ছে কি। ওকে, আচ্ছা আচ্ছা, তো দেখি আমরা তুতের দ্রবণে বলছে 15 মিনিট ধরে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ চালনা করলে কি পরিমাণ কপার ক্যাথোডে জমা হবে আর কি। ঠিক আছে, তো আমরা জানি কি W ইকুয়াল টু কি ZIT। ঠিক আছে, W ইকুয়াল টু কি ZIT। সো এখানে তোমার এখানে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ দেওয়া আছে, মানে এটা কিসের মান দেওয়া আছে? I এর মান কত দেওয়া আছে? 5। তারপরে তোমার হচ্ছে টাইম কত দেওয়া আছে বলো তো? 15 মিনিট দেওয়া আছে। কত মিনিট দেওয়া আছে? 15 মিনিট দেওয়া আছে। এখন আসি হচ্ছে আমরা জেড এর ক্ষেত্রে, জেডটা আমরা একটু বের করি। দেখো জেড এখানে কত দেওয়া আছে? জেড এখানে তোমার হচ্ছে 15 মিনিট ধরে তুতে দেওয়া আছে। তুতে মানে কি? কপার দেওয়া আছে, তাই না? আচ্ছা, তোমার হচ্ছে n বাই W ইকুয়াল টু হচ্ছে তুতের ক্ষেত্রে তোমার এটার মান হচ্ছে 0.29। ঠিক আছে, 0.29 খুব সম্ভবত 0.29। তোমার মানগুলা মুখস্থ রাখাটাই খুবই খুবই গুরুত্বপূর্ণ। 0.29। আচ্ছা, I এর মান কত আসবে? I এর মান আসবে 5। আর এখানে তোমার টি এর মান কত আসবে? টি এর মান হচ্ছে তোমার 15 মিনিট। তাহলে কত আসবে? 15 ভাগ কত আসবে? 60 আসবে আর কি। ঠিক আছে, তুমি যদি এটাকে সেকেন্ডে কনভার্ট করো আর কি, তো এটা যদি একটু ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কত আসে আমি একটু দেখি। ক্যালকুলেশন করলে কত আসে? ওকে, ক্যালকুলেটরটা কোথায় গেল? ক্যালকুলেটর আর একটা মিনিট একটু ওয়েট করে দেয়, মানগুলো কি ঠিক মতো দেওয়া আছে? আচ্ছা একটু ক্যালকুলেশনটা করি। 0.29 ইন্টু 5 ইন্টু 0.29 ইন্টু 5 ইন্টু 15 ভাগ হচ্ছে 60। আচ্ছা 0.029 মেবি, খুব সম্ভবত। ইন্টু 5 ইন্টু 15 ভাগ হচ্ছে 60। আচ্ছা, এটা হচ্ছে মান মনে একটু সমস্যা দেওয়া আছে, এই জন্য আর কি এটা ক্যালকুলেশনটা হচ্ছে না। এক মিনিট দাঁড়াও একটু দেখে নিই।
আচ্ছা ঠিক আছে, দাঁড়াও এই কোশ্চেনটা একটু সমস্যা আছে, এটা আমরা একটু পরে দেখি আর কি। আমরা নেক্সট কোশ্চেনটায় যাই, এটার মানটা একটু সমস্যা দেওয়া আছে। আচ্ছা, নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ? সবাই একটু পরেরটা অ্যান্সার দিতে লাগো, আমি একটু 12 নম্বর কোশ্চেনটা দেখি। 12 নম্বর কোশ্চেন অ্যান্সার দিতে থাকো। আচ্ছা, নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ? বলো, নিচের কোনটা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ? সবাই একটু এটার অ্যান্সার দিতে থাকো। এটা একটু ডাটা মিসিং আছে আর কি, এই জন্য টাইপিং মিস্টেক করছে আর কি, এই জন্য কোশ্চেনটা ঝামেলা হয়ে গেছে। নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ? এটা একটু সবাই অ্যান্সার দিতে থাকো। নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ? সবাই একটু 12 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও তো। 12 অ্যান্সার কোনটা হবে? 12 12 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও তো। 12 অ্যান্সার দাও তো। 12 নম্বর কোশ্চেন অ্যান্সার কোনটা হবে? 12। আচ্ছা দেখো, তড়িৎ অবিশ্লেষ্য। সো দেখো, আমরা জানি যে, মনে রাখবে একটা, যে সকল জৈব অ্যাসিড, বুঝছো, সকল জৈব যৌগ যদি বলে, সকল জৈব যৌগ মনে রাখবা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য। ঠিক আছে, সকল জৈব যৌগ হচ্ছে কি তড়িৎ অবিশ্লেষ্য। সকল জৈব যৌগ হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য, শুধুমাত্র হচ্ছে জৈব অ্যাসিড বাদে। ঠিক আছে, এই জৈব যৌগের মধ্যে কে? জৈব অ্যাসিড বাদ। জৈব অ্যাসিড সমূহ তড়িৎ বিশ্লেষ্য এবং এরা হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, এই টার্মটা মনে রাখবা। সকল জৈব যৌগ কি তড়িৎ অবিশ্লেষ্য জৈব অ্যাসিড বাদে। সকল জৈব যৌগ কি তড়িৎ অবিশ্লেষ্য জৈব অ্যাসিড বাদে। জৈব অ্যাসিডগুলো হচ্ছে ভাই তোমার দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। জৈব অ্যাসিডগুলো কি? দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। তাহলে এরা কি হলো? এরা হচ্ছে ভাই দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। ঠিক আছে, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। তোমাকে আজ করা হয়েছে তড়িৎ অবিশ্লেষ্য, তাহলে এটা কি হবে? দুর্বল তড়িৎ বিশ্লেষ্য আর কি। ওকে, বুঝলাম। এরপর দেখো NaOH। NaOH তো আমরা আগে দিয়ে জানি সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা তো সবল, তাই না? এটা কি সবল তড়িৎ বিশ্লেষ্য। ঠিক আছে, সবল তড়িৎ বিশ্লেষ্য আর কি। কি হবে? সবল তড়িৎ বিশ্লেষ্য হবে আর কি। ওকে, আচ্ছা। তারপর দেখো এই যে CH3OH, এটা কি? এটা কি একটা জৈব যৌগ না? তাহলে আমরা কি বললাম যে জৈব অ্যাসিড বাদে তুমি যদি কোনো জৈব যৌগ দেখো, এটা কি মিথানল না? তাহলে মিথানল কি হবে? তড়িৎ অবিশ্লেষ্য। সকল জৈব যৌগ কি তড়িৎ, তোমার কি সকল জৈব যৌগ কি তড়িৎ, তোমার কি অবিশ্লেষ্য, শুধুমাত্র জৈব অ্যাসিড বাদে। সো অবিশ্লেষ্য কারা হবে? অ্যান্সার হবে ডি নাম্বারটা। HFO কি হবে? HFO হচ্ছে তোমার তড়িৎ বিশ্লেষ্য হবে আর কি। HFO কি হবে? তড়িৎ বিশ্লেষ্য হবে। তাহলে এইটার অ্যান্সার কোনটা হবে? এইটার অ্যান্সার হবে ডি নাম্বারটা। অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ডি নাম্বার। ওকে, আচ্ছা, হ্যাঁ CH3OH। ওকে, এরপরে 13 নাম্বার, কোন ধাতুর প্রলেপ দিলে লোহাতে মরিচা ধরে না? লোহাতে মরিচা ধরে না হচ্ছে কোন ধাতুর প্রলেপ দিলে? বলো, কোন ধাতুর প্রলেপ দিলে লোহায় মরিচা ধরে না? কোন ধাতুর প্রলেপ দিলে লোহায় মরিচা ধরে না? লেড, তারপরে আছে কি জিঙ্ক, তারপরে আছে কি তোমার হচ্ছে টাইটেনিয়াম, আর কি আছে মার্কারি। ঠিক আছে, এখানে জিঙ্কও আছে। সো কোনটার প্রলেপ দিলে বলো তো তোমার হচ্ছে লোহায় মরিচা ধরে না? বলো। বারো, 13 নাম্বার। আচ্ছা, 13 নাম্বারের বি আসছে, 13 নাম্বারের এ আসছে। আচ্ছা, তো ভাই মনে রাখবা যে জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। ঠিক আছে, কি করা হয়? জিঙ্ক। ঠিক আছে, ইলেকট্রোপ্লেটিং করা হয়। কি করা হয়? ইলেকট্রোপ্লেটিং করা হয় হচ্ছে এই জিঙ্কের প্রলেপ দিয়ে। ঠিক আছে, ইলেকট্রোপ্লেটিং যেটা আছে এটা করা হয় কি দিয়ে? জিঙ্ক দিয়ে করা হয়। কোনটা দিয়ে? জিঙ্ক দিয়ে, নট লেড। ঠিক আছে, জিঙ্ক দিয়ে করা হয়। তাহলে অ্যান্সার কোনটা হবে? 13 অ্যান্সার হবে বি নাম্বারটা। 14 নাম্বার, 1 মোল ইলেকট্রনের চার্জ কোনটি দ্বারা প্রকাশ পায়? 1 মোল ইলেকট্রনের চার্জ। ঠিক আছে, তো এটা একটু অ্যান্সার দাও তো সবাই দেখি। 1 মোল ইলেকট্রনের চার্জ কোনটা দ্বারা প্রকাশ করা হয়? 1 মোল ইলেকট্রনের চার্জ। সো দেখো, একটা ইলেকট্রনের চার্জ কত? আমরা জানি যে ভাইয়া একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে ভাইয়া তোমার 1.6 × 10⁻⁻19 কুলম্ব। ঠিক আছে, একটা ইলেকট্রনের চার্জ। তো 1 মোল কি বলা হয়েছে? 1 মোল। 1 মোল মানে ভাই কয়টা ইলেকট্রন? অ্যাভোগাড্রো নাম্বার ইলেকট্রন। কত নাম্বার? অ্যাভোগাড্রো নাম্বার 6.02 × 10⁻23টা। ঠিক আছে, 6.02 × 10⁻23টা ইলেকট্রনের চার্জ কত হবে? এটা চার্জ তোমাকে আস্ক করা হয়েছে। সো এটা যদি তুমি একটু গুণ করো, এটা যদি এই 6.02 × 10⁻23 × 1.6 × 10⁻90 কুলম্ব যদি গুণ করো, তাহলে কত পাবা বলো তো? 96,500 পাবা। ঠিক আছে, 96,500 কুলম্ব পাবা। কত কুলম্ব পাবা? 96,500 কুলম্ব।
সো এই 96,500 কুলম্বকে আমরা কি বলতেছি? 1 ফ্যারাডে। 96,500 কুলম্বকে আমরা কি বলি? 1 ফ্যারাডে বলি আর কি। সো এখানে এটাই বলা হয়েছে 1 মোল, নট একটা ইলেকট্রন। সো 1 মোল ইলেকট্রনের চার্জ কত? 96,500 কুলম্ব। আর 96,500 কুলম্ব মানে ভাই কত ফ্যারাডে? 96,500 কুলম্ব মানে ভাইয়া 1 ফ্যারাডে। তাহলে অ্যান্সার কোনটা হবে ভাইয়া? অ্যান্সার হবে সি নাম্বারটা। 14 অ্যান্সার কোনটা হবে? সি নাম্বারটা হবে। 15 10টা চূর্ণের সাথে ভাই ফেনলকে পাতিত করলে কি উৎপন্ন হয়? 10টা চূর্ণ, ঠিক আছে, 10টা চূর্ণ মানে কি? জিঙ্ক। জিঙ্ক চূর্ণের সাথে তুমি ফেনলকে পাতিত করলে কি উৎপন্ন হচ্ছে বলো? 15 নম্বর কোশ্চেন আনসার দাও তো। 15 এরপর সবাই 15 নম্বর কোশ্চেন আনসার দাও। 15 আনসার কোনটা হবে? 10টা চূর্ণের সাথে তুমি কাকে এড করছো? ফেনল। 10টা চূর্ণের সাথে ফেনলকে এড করলে কি উৎপন্ন হবে? সবার এরপরে হচ্ছে 15 নম্বর কোশ্চেন আনসার দাও যে 15 আনসার কোনটা হবে? 15। আচ্ছা দেখো, ফেনলের সাথে তুমি কি করছো? ফেনল, ফেনলের সংকেত কি ভাই? ফেনলের সংকেত হচ্ছে এই যে, এটা হচ্ছে কি? ফেনল, ঠিক আছে, এটা কি? ফেনল। তো ফেনলের সাথে তুমি কি দিছো? 10টা চূর্ণ মানে কি দিছো বলো তো? জিঙ্ক দিছো, জিঙ্ক গুঁড়া দিছো, বা হচ্ছে জিঙ্ক চূর্ণ, বা 10টা চূর্ণ দিছো আর কি, ঠিক আছে। সো এই ফেনলের সাথে তুমি যখন জিঙ্ক দিবা তখন কি উৎপন্ন হবে বলো? ফেনলের সাথে যখন তুমি এখানে কি দিবা? জিঙ্ক দিবা, বুঝছো? ফেনলের সাথে তুমি কি দিবা? জিঙ্ক দিবা, তখন তোমার কি উৎপন্ন হবে? এটা দিয়ে তোমাকে কি দিতে হবে? সাথে একটু তাপ দিতে হবে। তুমি যদি ফেনলের সাথে জিঙ্ক গুঁড়া দাও আর যদি তাপ দাও তাহলে এখান থেকে কি উৎপন্ন হয় বলো তো? এখান থেকে উৎপন্ন হবে বেনজিন উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? বেনজিন উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? বেনজিন উৎপন্ন হবে, ঠিক আছে। আর প্লাস কি উৎপন্ন হবে? জিঙ্ক অক্সাইড উৎপন্ন হবে। তাহলে কি পড়লাম আমরা? যে তোমার হচ্ছে ফেনলের সাথে তুমি যখন জিঙ্ক গুঁড়া দিবা তখন কি উৎপন্ন হচ্ছে? বেনজিন উৎপন্ন হচ্ছে। জিঙ্ক বেনজিন, দেখো জিঙ্কেও কি আছে? জিঙ্ক মানে হচ্ছে জিঙ্ক, এখানেও বেনজিনের শেষে কি আছে বলতো? জিন আছে, ঠিক আছে। বেনজিন উৎপন্ন হচ্ছে। তাহলে বেনজিন উৎপন্ন হয় কিভাবে? ফেনলের সাথে জাস্ট তোমার জিঙ্ক গুঁড়া দিলেই তোমার বেনজিন উৎপন্ন হয়ে যাচ্ছে। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে সি নাম্বার। কোনটি অর্থপ্যারা নির্দেশক বলো? কোনটি অর্থপ্যারা নির্দেশক বলো? কোনটি অর্থপ্যারা নির্দেশক? এখানে হচ্ছে CHO হবে, এখানে একটা ও মিসিং আছে। সো বলো কোনটা তোমার হচ্ছে অর্থপ্যারা নির্দেশক? এই যেখানে এই চারটার মধ্যে কোনটা অর্থপ্যারা নির্দেশক? সবাই অ্যান্সার দাও তো। 16 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও যে কোনটা অর্থপ্যারা নির্দেশক? কোনটা অর্থপ্যারা নির্দেশক? 16 এ। আচ্ছা দেখো, অর্থপ্যারা নির্দেশক আর মেটা নির্দেশক চেনার উপায় কি? সো মনে রাখবে মেটা নির্দেশক আর ঠিক আছে অর্থপ্যারা নির্দেশক। সো মেটা মানে কি ভাই? মোটা। মেটা মানে কি ভাই? মোটা। মেটা মানে কি ভাই? যে মোটা। মোটা মানে কি সিঙ্গেল বন্ড নাকি ডাবল বন্ড? মোটা মানে হচ্ছে ভাই ডাবল বন্ড। তাহলে ভাই মেটা নির্দেশকে সবসময় ডাবল বন্ড থাকবে এবং অর্থপ্যারা নির্দেশকে সবসময় কি থাকবে বলো তো? সিঙ্গেল বন্ড। অর্থপ্যারা চেনার উপায় কি? যেটার মধ্যে তুমি কি পাবা? সিঙ্গেল বন্ড পাবা, কোনো ডাবল বন্ড থাকা যাবে না। তাহলে অর্থপ্যারাতে কি থাকবে? সবসময় সিঙ্গেল বন্ড থাকবে, কোনো ডাবল বন্ড থাকবে না। সো তোমাকে ফাইন্ড আউট করতে হবে কোথায় কোনো ডাবল বন্ড নাই। এই যে CN এ কিন্তু ডাবল বন্ড আছে, বন্ড C ট্রিপল বন্ড N মানে ডাবল বন্ড আছে, তার মানে এটা অর্থপ্যারা হবে না। বন্ড CAOH কেও তুমি ভাঙো, এই যে বন্ড O বন্ড H, এখানেও ডাবল বন্ড আছে, এই যে ডাবল বন্ড। বন্ড CHO কে ভাঙো, এই যে বন্ড C ডাবল বন্ড O বন্ড H, এটা হচ্ছে বন্ড CHO। তাহলে দেখো সবগুলাতে কিন্তু ডাবল বন্ড আছে, বাট বন্ড CH3 তে তুমি আসো দেখো সবগুলাই কি বলতো? সিঙ্গেল বন্ড। তার মানে এটা কি হবে? এইটা হবে অর্থপ্যারা নির্দেশক। তাহলে অর্থপ্যারা নির্দেশক চেনার উপায় কি বললাম? সিঙ্গেল বন্ড। অর্থপ্যারা নির্দেশক চেনার উপায় কি? সিঙ্গেল বন্ড। আর মেটা নির্দেশক চেনার উপায় কি? ডাবল বন্ড। আশা করি এটা ক্লিয়ার। ফরমালিন, তোমাকে আজকে হয়েছে ভাই ফরমালিন কোনটা বলো? ফরমালিন কোনটা? ফরমালিন, ফরমালিন সবাই 17 নম্বর কোশ্চেন আনসার দাও তো যে ফরমালিন কোনটা? ফরমালিন বলো, ফরমালিন কোনটা হবে? ফরমালিন, ফরমালিন এটা তোমাদের পাওয়ার কথা। ফরমালিন কি? ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে কি বলা হয় বলো তো? ফরমালিন বলা হয়। ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে কি বলা হয়? ফরমালিন। এইরকম সহজ সহজ কোশ্চেনও কিন্তু তোমার আসতেছে আর কি, ঠিক আছে, কৃষিতে। ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণ। 18 নাম্বার, কোন যৌগটি ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে লাল অধক্ষেপ দেয় বলো? এটা তোমাদের জানা উচিত। 18 নম্বর কোশ্চেনটা। সো শনাক্তকারী দিয়ে আসতেছে, কে কার সাথে শনাক্তকরণ করে কি কালার দিচ্ছে না দিচ্ছে, এটা তোমাদের খুব ভালো মতো জানতে হবে। সো 18 নম্বর কোশ্চেন আনসার দাও যে কে। 18 আনসার কোনটা হবে দেখি? 18
18 অ্যান্সারটা দাও। 18 18 17 শেষ, 18 এখন 18 নাম্বার কোশ্চেন অ্যান্সার দাও তো। 18 অ্যান্সার কোনটা হবে? 18 অ্যান্সার কোনটা হবে? 18 18-র 1। আচ্ছা 18-র 1 বলছে একজন, বাকিরাও দেখি জানাও। 18-র 1, আচ্ছা বাকিরা দেখি। 18-র ঘ, 18-র ডি, 18-র এ। আচ্ছা দেখো, তবে ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া দেয় কে বলো তো? অ্যালডিহাইড দেয়। কে দেয়? অ্যালডিহাইড দেয়। আর কিটোন কি করে না? এই বিক্রিয়া অংশগ্রহণ করে না। সো অ্যালডিহাইড শনাক্তকারী বিক্রিয়াকে কি বলা হয়? ফেলিং দ্রবণ পরীক্ষা। সো ফেলিং দ্রবণে কে লাল করবে? অ্যালডিহাইড লাল করে। কে লাল করে? অ্যালডিহাইড লাল করে, তাই না? সো এখানে তোমাকে অ্যালডিহাইড কোথায় আছে? বা এই যে অ্যালডিহাইড আছে। কোথায় আছে? অ্যালডিহাইড আছে কোথায়? অপশন সি তে অ্যালডিহাইড আছে। কোথায় আছে? অপশন সি তে। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে গ নাম্বারটা। অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে গ নাম্বার। ঠিক আছে, অ্যান্সার কোনটা হবে? সি হবে। 18 অ্যান্সার কোনটা হবে? সি হবে। 18 অ্যান্সার সি। ওকে, 17 18 অ্যান্সার ডি না, 18 অ্যান্সার হবে কোনটা? সি নাম্বারটা। ফেলিং দ্রবণ পরীক্ষা আর হচ্ছে টলেন বিকারক পরীক্ষা। দুইটা বিক্রিয়ায় কে দেয়? অ্যালডিহাইড দেয়। কিটোন এই বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। ওকে, এটা হচ্ছে তোমার 2,4 ডিএনপি টেস্টের মধ্যে ওখানে আছে আর কি। ওকে, আচ্ছা ডিনামাইট। ডিনামাইট প্রস্তুতিতে কোন যৌগটি ব্যবহৃত হয় বলো? ডিনামাইট, ডিনামাইট বলো। ডিনামাইট প্রস্তুতিতে কোন যৌগটা ব্যবহার করা হবে? ডিনামাইট তৈরিতে কোন যৌগটা ব্যবহার করা হবে? ডিনামাইট। তো মনে রাখবে ডিনামাইট। ঠিক আছে, দিন এখানে কি আছে? দিন আছে। কি আছে? দিন আছে। যে ডিনামাইটটা বলবা দিন। ঠিক আছে, তো দিনের সাথে কার সম্পর্ক? রাতের সম্পর্ক, মানে নাইটের সম্পর্ক। তাহলে নাইট, তাহলে দিন আর কি দিনের সাথে কার সম্পর্ক হবে? নাইটের সম্পর্ক। তাহলে ডিনামাইট দেখলেই তোমার মাথায় কি আসবে? নাইট আসবে আর কি, নাইট আসবে। ঠিক আছে, এখন ভাই নাইট তো অনেক কিছু আছে। নাইট্রো গ্লিসারিনও আছে, নাইট্রো টলুইনও আছে, নাইট্রো বেনজিনও আছে, নাইট্রো ফেনলও আছে আর কি, অনেকগুলা নাইট আছে। ঠিক আছে, তো নাইট্রো গ্লিসারিন, নাইট্রো টলুইন, নাইট্রো বেনজিন, নাইট্রো কি আছে বলো তো? ফেনলও আছে আর কি। সো কোনটা হবে? তোমার ভাই যে রাত্রেবেলা তুমি মনে করো শীতকালে রাত্রেবেলা যখন হাত পা ফেটে যাও, তুমি কিন্তু রাত্রেবেলা ঘুমানোর আগে কি মাখতা বলো তো? গ্লিসারিন মাখতা। তো মনে ভাবে নাইট্রো গ্লিসারিন, নাইট্রো গ্লিসারিন। ঠিক আছে, ডিনামাইট প্রস্তুতে বা কোন যৌগটা ব্যবহৃত হয় ভাইয়া? নাইট্রো গ্লিসারিন ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়? নাইট্রো গ্লিসারিন আর কি। ওকে, তো কি মনে রাখবা ভাইয়া? রাত্রেবেলা বা নাইটে তুমি কি ইউজ করতা? গ্লিসারিন ইউজ করতা। সো মনে রাখবা কি? নাইট্রো গ্লিসারিন। তাহলে 19-এর আনসার কোনটা হবে? এ নাম্বারটা। ডিনামাইট তৈরি হবে কোনটা ইউজ করা হয়? হ্যাঁ, নাইট্রো গ্লিসারিন ইউজ করা হয় আর কি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস মনে রাখবা, এখানে তো আসি তাহলে আরেকটা জিনিস বলে দিই যে অ্যামাটল আর টর্পেডো। ঠিক আছে, ওকে, হ্যাঁ অ্যামাটল আর টর্পেডো। ঠিক আছে, এরাও একটা কিন্তু বোমা। ঠিক আছে, ডিনামাইট কিন্তু একটা বোমা। ঠিক আছে, অ্যামাটল আর টর্পেডো এটা তৈরিতে আমরা কোনটা ইউজ করি? এটা তৈরিতে আমরা ইউজ করি টিএনটি। ঠিক আছে, কি ইউজ করি? ট্রাইনাইট্রোটলুইন, টিএনটি ইউজ করি অ্যামাটল আর টর্পেডো। ঠিক আছে, অ্যামাটল আর টর্পেডো তৈরির ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করি? টিএনটি। কি ইউজ করি? টিএনটি ইউজ করি। ঠিক আছে, আচ্ছা আশা করি এটা ক্লিয়ার। এবার নেক্সট স্লাইড যাই। ইউরিয়ার গাঠনিক সংকেত বলো। এটা তোমাদের পারা উচিত, ইউরিয়ার গাঠনিক সংকেত। এটা আমার এক্সপ্লেন করার দরকার নাই। ইউরিয়ার গাঠনিক সংকেত কোনটা হবে বলো? 20 নম্বর কোশ্চেনটা দেখো। ইউরিয়া, ইউরিয়া তো আমরা জানি। ঠিক আছে, NH2 CO NH2। ঠিক আছে, NH2 CO NH2, NH2 CO NH2। ঠিক আছে, দুই পাশে অ্যামিন গ্রুপ বসে যাবে, সহজ। মাঝখানে তুমি CO বসাই দিবা, দুই পাশে দুইটা NH2 বসাই দিবা, শেষ। ইউরিয়ার গাঠনিক সংকেত শেষ। NH2 CO NH2 মুখস্থ করা খুবই সহজ। NH2 CO NH2, NH2 CO NH2, NH2 CO NH2 ইউরিয়ার গাঠনিক সংকেত। এরকম ছোট ছোট কোশ্চেন দেখেই অ্যান্সার দিয়ে দেওয়া যায়, বুঝছো? বাট একটু কেয়ারফুলি করবা যে এখানে H2 আছে, এখানে কি দেখো এই অপশনটাও কিন্তু আছে NH CO NH2 আছে নাকি এটাও দেখবা। আবার দেখো এখানে NH দিছে, এখানে আবার NH2 দিছে। সো কেয়ারফুলি একটু দেখবা, সহজ জিনিস বাট এটা অনেকে ভুল করে আসবে, বুঝছো? আচ্ছা, কোন এনজাইম দিয়ে গ্লুকোজ ইথানলে রূপান্তরিত হয় বলো? কোন এনজাইম দিয়ে গ্লুকোজ ইথানলে রূপান্তরিত হয় বলো? গ্লুকোজ কিসে রূপান্তরিত হচ্ছে? ইথানলে। বলো কোন এনজাইম দিয়ে? সবাই একটু লাইভটা শেয়ার করে দাও তো। আজকের এই লাইভটা শেয়ার করে দিলে তোমরা হচ্ছে আজকের এই ক্লাসের পিডিএফটা পেয়ে যাবে আর কি। তো সবাই আর কি একটু চেষ্টা করবে লাইভটা শেয়ার করে দেওয়ার এবং বন্ধুদেরকে মেনশন করে দেওয়ার আর কি। ওকে, আচ্ছা, সো মনে রাখবে কোন এনজাইম দিয়ে গ্লুকোজ
তো ভাই গ্লুকোজের শেষে কি আছে, জ আছে না, জতে মনে রাখবা ভাই জাইমেস, জতে ভাই কোন এনজাইম আসে, জাইমেস, জতে কোনটা ভাই জাইমেস, তাহলে গ্লুকোজকে ইথানলে পরিণত করে কে ভাই জাইমেস, ঠিক আছে, গ্লুকোজকে ইথানলে পরিণত করে কে ভাই, গ্লুকোজের শেষে জ আছে, জতে জাইমেস, গ্লুকোজ থেকে ইথানলে কে পরিণত করে ভাইয়া, জাইমেস এনজাইম পরিণত করে, গ্লুকোজ থেকে ইথানলে কে পরিণত করে, জাইমেস এনজাইম পরিণত করে, গ্লুকোজে জ আছে, জাইমেসেও জ আছে, তাহলে গ্লুকোজ থেকে ইথানলে কে করবে ভাইয়া, জাইমেস এনজাইম করবে। SN1 বিক্রিয়ার ক্ষেত্রে নিচের কোনটা সঠিক, 22 নম্বর কোশ্চেন আনসার দাও। আচ্ছা, আর তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা হচ্ছে এই শেষ সময়ে একটা ভালো রিভিশন দিতে চাও এবং হচ্ছে খুব মনে করো কম্প্যাক্ট, এখন তো শেষ সময় সবকিছু পড়ার টাইম নাই, সো এই জন্য আমাদের এগ্রি সিক্রেট ফাইল আছে, এগ্রি সিক্রেট ফাইল, এইটা তোমরা যারা নিতে চাও, এখানে তোমার অনেক ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেওয়া আছে, যেগুলো থেকে ইনশাআল্লাহ এবছর অনেক কোশ্চেন কমন পাবা তোমরা। সো তোমরা যারা এগ্রি সিক্রেট ফাইলটা নিতে চাও, তোমরা এখনই অ্যাডমিশন ওয়ারিয়র্স পেজে মেসেজ দাও আর কি, ঠিক আছে, এগ্রি সিক্রেট ফাইল নেওয়ার জন্য। এবং তোমরা যারা এক্সাম দিতে চাও এই শেষ সময়, আমাদের এক্সাম ব্যাচও আছে, এক্সাম ব্যাচও চাইলে তোমরা ভর্তি হতে পারো আর কি, ওকে। আচ্ছা, তোমরা আগে সব এক্সামগুলো দিতে পারবে আর কি শেষ সময়, ওকে, সমস্যা নেই, অ্যাডমিশন পেজে মেসেজ দিলেই হবে। SN1 বিক্রিয়ার ক্ষেত্রে নিম্নের কোনটা সঠিক, কি কি আছে, এক ধাপে ঘটে, তো ভাই SN1 এর ক্ষেত্রে একটা শর্টকাট মনে রাখবা, সেটা হচ্ছে ভাই 1 2 3, কি মনে রাখবা, 1 2 3, সবাই আমার সাথে সাথে কমেন্ট করো, 1 2 3, 1 2 3 কেন ভাইয়া, SN1 2 ধাপে ঘটে, 3 ডিগ্রিতে বেশি ঘটে, 1 2 3 এ কি হলো, একে হচ্ছে ভাই SN1, 2 তে কি ভাই 2 ধাপে ঘটে, আর 3 তে কি ভাই 3 ডিগ্রিতে ঘটে, 2 তে কি ভাই 2 ধাপে, 3 তে কি ভাই SN1 বিক্রিয়া কোথায় বেশি ঘটে, 3 ডিগ্রিতে বেশি ঘটে। সো কোনটা সঠিক, এক ধাপে ঘটে না, এটা তো আমরা 2 তে জানি 2 ধাপে ঘটে, এই যে 2 ধাপে ঘটে, এই যে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে অ্যানসার কোনটা হবে, SN1 বিক্রিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক, অ্যানসার হবে ভাই খ নাম্বারটা, 22 অ্যানসার কোনটা হবে, খ নাম্বারটা। হ্যাঁ, ওকে, 1 2 3 কমেন্ট করতে বলছিলাম, সবাই একটু কমেন্ট করো। আচ্ছা, কোন যৌগটি অ্যালডিহাইড ও অ্যাসিড হিসেবে আচরণ করে, বলো, কোন যৌগটি অ্যালডিহাইড প্লাস অ্যাসিড উভয় হিসেবে আচরণ করে, কোন যৌগটি অ্যালডিহাইড ও অ্যাসিড উভয় হিসেবে আচরণ করে, বলো, অ্যালডিহাইড এবং অ্যাসিড হিসেবে উভয় হিসেবে আচরণ করে কোনটা, অ্যালডিহাইড এবং অ্যাসিড উভয় হিসেবে আচরণ করে কোনটা, বলো। 23 1 2 3, অনাথ হাউসিং কমেন্ট করছে 1 2 3, আচ্ছা, আচ্ছা 23 এর आंसर সবাই কি দিছো, ডি দিছো, অ্যালডিহাইড ও অ্যাসিড হিসেবে কাজ করে ডি, কে বলছে এটা ডি হবে, আচ্ছা, আচ্ছা দেখো, অ্যালডিহাইড এবং অ্যাসিড, এটা আগেটাও কি 23 নাম্বার ছিল নাকি, আগেটা তো 22 ছিল, ঠিকই তো আছে 23। আচ্ছা দেখো, অ্যালডিহাইড ও অ্যাসিড, দেখো তুমি একটু ভাঙো, এইচ সি ডাবল বন্ড ও বন্ড এইচ, ঠিক আছে, সো তুমি যদি একটু HCOH কে ভাঙো তাহলে কি পাচ্ছ, এই যে এরকম পাচ্ছ, তাই না, দেখো তো ঠিক আছে স্ট্রাকচারটা, এইখানে যে এই মূলক যেটা আছে না, এই যে এই মূলক, এটা কি মূলক বলো তো, CHO মূলক, এটা কি মূলক, CHO মূলক, এটা কি হিসেবে কাজ করে, এটা হচ্ছে অ্যালডিহাইড হিসেবে কাজ করে, এটা কি হিসেবে কাজ করে, অ্যালডিহাইড, ওকে। আবার দেখো এইটুকু যেটা আছে, এই যে এইটুকু আবার কি বলতো, COOH, এইটুকু আবার কি COOH, তার মানে ভাই এখানে দেখো অ্যালডিহাইড মূলকটাও আছে, আবার কি মূলকটা আছে বলতো, এই যে এইটুকু হচ্ছে ভাই অ্যালডিহাইড মূলকটা, এই যে এইটুকু হচ্ছে ভাই অ্যালডিহাইড মূলকটা, আবার এইটুকু আবার কি মূলক বলতো, অ্যাসিড মূলক, তার মানে এর মধ্যে ভাই অ্যালডিহাইড মূলকটাও আছে, অ্যাসিড মূলকটাও আছে, তাহলে অ্যানসার কোনটা হবে ভাই, অ্যানসার হবে HCOOH, এটার মধ্যে অ্যালডিহাইড মূলকও আছে, অ্যাসিড মূলকও আছে, HCOOH, ঠিক আছে, HCOOH, ওকে। আচ্ছা 24, কোনটি পলিথিনের মনোমার, 24 নম্বর কোশ্চেন আনসার দাও তো, যে কোনটি পলিথিনের মনোমার, 24 আনসারটা সবাই দাও, 24 নম্বর কোশ্চেনের আনসার সবাই দিতে থাকো। সবাই 24 এর আনসারটা দাও, দেখি 24 আনসারটা কি দাও।
দেখো কোনটি পলিথিনের মনোমার, পলিথিনের মনোমার কোনটা, দেখো পলিইথিন মানে কি অনেকগুলা ইথিন মিল হয়ে কি তৈরি হয়েছে, পলিইথিন তৈরি হয়েছে, ঠিক আছে। পলি মানে কি অনেকগুলা, সো অনেকগুলা ইথিন একসাথে কি তৈরি করছে ভাইয়া, পলিথিন তৈরি করছে, তাই না। তো ইথিলিনের মনোমারকে আমরা কি বলি বলতো, পলি ইথিন, ঠিক আছে, পলিইথিন, পলি যোগ ইথিলিন ইকুয়াল টু কি হয় বলতো, পলিথিন, ঠিক আছে। পলি যোগ ইথিলিন মিলে কি তৈরি হলো ভাইয়া, পলিথিন, ঠিক আছে। এই 24-এর ক না ভাইয়া, 24-এর আনসার হবে ডি নাম্বারটা, ঠিক আছে। পলি যোগ ইথিলিন মিলে কি তৈরি হয় বলতো, পলিথিন, ঠিক আছে। পলি যোগ ইথিলিন মিলে কি তৈরি হয়, পলিথিন। আশা করি এরপরে ভুল হবে না। ইথিলিন, ঠিক আছে, কোনটা হবে, ইথিলিন। পলি যোগ ইথিলিন মিলে কি, পলিথিন। আচ্ছা, কোন যৌগটি ভাইয়া জ্যামিতিক সমানতা প্রদর্শন করে, বলো কোন যৌগটি ভাইয়া জ্যামিতিক সমানতা প্রদর্শন করে, এটার আনসার দাও তো সবাই। কোন যৌগটি ভাইয়া জ্যামিতিক সমানতা প্রদর্শন করে, কোন যৌগটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে, এটা আনসার দাও তো সবাই। ওকে, আচ্ছা শোনো, এখানে তোমার হচ্ছে স্ট্রাকচার আঁকাও আঁকা যায়, বাট কিছু কিছু জিনিস আছে আমাদের হচ্ছে মুখস্থ করাটাই বেটার। এটার একটা মনে করো একটা টার্ম দেওয়া আছে বা একটা টপিক দেওয়া আছে আর কি, যেগুলো হচ্ছে আমি আমার আগের ক্লাসগুলোতে বলে নিয়েছিলাম আর কি। সো আমি এটা একটু পরে গ্রুপে পেজে পোস্ট করে দিব আর কি, কোনটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করে নেই করে না, এটার একটা তোমার মনে করো করে দেওয়া আছে, মানে একটা ট্রিক্স দেওয়া আছে আর কি। সো এই লিস্টগুলো পড়লেই মোটামুটি কোনটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করে এবং কোনটা আলোক সক্রিয়তা প্রদর্শন করে ওটার আর কি একটা তোমার যেগুলো এক্সাম্পল আছে মোটামুটি এই এক্সাম্পল থেকে আসে আর কি। সো এই এক্সাম্পলের লিস্টটা পড়লেই মোটামুটি হয়ে যায় আর কি। ওকে, সো তোমরা আমরা তো জানি যে জ্যামিতিক সমানতা প্রদর্শন করার জন্য শর্ত কি, সিএবি ইকুয়াল টু সিএবি অথবা সিএবি ইকুয়াল টু সিএডি হইলেই কি করবে, জ্যামিতিক সমানতা কি করবে, প্রদর্শন করবে। সো তুমি বিউটিন 2 এর ক্ষেত্রে যদি যাও, কার ক্ষেত্রে গেলা, বিউটিন 2। আচ্ছা দেখো বিউটিন 2 এর ক্ষেত্রে যদি দাও, এই যে সি ডাবল বন্ড, সি তুমি দিলা, এরপর দেখো এখানে কি আসলো, CH3 আসলো, এখানে তুমি H পেলা, এখানে তুমি কি পেলা, CH3, এটা দেখো কি CH, সরি এখানে H, ঠিক আছে H। তো দেখো এটা কি ভাই বিউটিন 2 হয়ে গেছে না, এই যে 2 নাম্বার কার্বন 1 2, 2 নাম্বার কার্বনে ডাবল বন্ড 1 2, 2 নাম্বার কার্বনে ডাবল বন্ড, এটা কি বিউটিন 2। সো বিউটিন 2 কে তুমি যদি এইভাবে আঁকো খুব সহজেই বুঝতে পারতেছো যে এখানে কি আসবে, এই যে এখানে কি আসবে তোমার হচ্ছে জ্যামিতিক সমানতা দেখাবে। বাট এরকম আর কি তোমার কষ্ট করে এত মানে বের করার দরকার নাই, বা এটা তোমার হচ্ছে এই যে এই স্ট্রাকচার আঁকতে গেলে অনেক সমস্যা, প্রোপিনের স্ট্রাকচার আঁকা বা বিউটিন 1 এর স্ট্রাকচার আঁকা বা বিউটেনের আঁকা বা বিউটিনের আঁকা বা অনেক ঝামেলা আছে, এত ঝামেলা করার দরকার নাই। যে এক্সাম্পলগুলো আছে এক্সাম্পলগুলো মুখস্থ করে যাবা, তাতেই হবে আর কি। বিউটিন 2 হচ্ছে আমাদের কি করবে, আমাদের জ্যামিতিক সমানতা প্রদর্শন করে আর কি, ঠিক আছে, বিউটিন 2। ওকে, আচ্ছা কার্যকরী মূলকগুলোর মধ্যে কোনটি অধিক সক্রিয়, কার্যকরী মূলকগুলোর মধ্যে, এটা তো তোমাদের ওই যে সক্রিয়তা সিরিজ আছে না একটা, দেখবা যে জৈব যৌগের ক্ষেত্রে সক্রিয়তা সিরিজে সবচেয়ে বেশি উপরে কাকে প্রাধান্য দেওয়া হবে, আমাকে সবচেয়ে বেশি আমরা প্রাধান্য দিই কাকে, সবচেয়ে বেশি আমাকে প্রাধান্য দিতে হবে অ্যাসিডকে, সবচেয়ে বেশি প্রাধান্য কাকে দিতে হয়, অ্যাসিডকে। যদি তোমার একটা যৌগে সব মূলকগুলাই থাকে তুমি কাকে প্রাধান্য দিবে, এটাকে তুমি কি হিসেবে আইডেন্টিফাই করবা, অ্যালকোহল অ্যালডিহাইড সব মূলকই আছে। সো তোমাকে সবার আগে প্রাধান্য দিতে হবে কাকে, অ্যাসিডকে, অ্যাসিডকে, ঠিক আছে। তাহলে 26 আনসার কোনটা হবে, 26 আনসার হবে ডি নাম্বারটা। আমরা একটু দ্রুত আগাই। 27 কোনটি আলোক সক্রিয়, এখানে অনেকগুলো মৌল দেওয়া আছে, এর মধ্যে বলা হয়েছে কোনটা আলোক সক্রিয়, বলো। আচ্ছা বলো কোনটা আলোক সক্রিয়, কোনটা আলোক সক্রিয় বলো, এরপরে এই কোশ্চেন আনসার দাও, কোনটা আলোক সক্রিয়। সবাই হচ্ছে 27 নম্বরের আনসার দাও, 27 27, হ্যাঁ 26 শেষ 27। আচ্ছা সো দেখো আলোক সক্রিয়, আলোক সক্রিয় ক্ষেত্রে কি থাকতে হবে ভাইয়া, আলোক সক্রিয় ক্ষেত্রে তোমার মনে রাখতে হবে কাইরাল কার্বন থাকতে হবে, কি থাকতে হবে, আলোক সক্রিয়তার ক্ষেত্রে কাইরাল কার্বন থাকতে হয়। এখন বা কাইরাল কার্বনটা কি,
মনে রাখবা যার চারটা হাতে চারটা ভিন্ন কার্যকরী মূলক থাকে তাকে আমরা কি বলি, কাইরাল কার্বন বলি। যার চারটা হাতে চারটা ভিন্ন কার্যকরী মূলক থাকে তাকে আমরা কি বলি, কাইরাল কার্বন। সো এখানে দেখো তো কোনটা চারটা হাতে চারটা ভিন্ন কার্যকরী মূলক আছে, আমি একটু যদি দেখি যে এই কার্বনটার ক্ষেত্রে যদি আমি একটু দেখি, আমি একটু হলুদ কালারটা ইউজ করে দিলে বেটার। তো এখানে একটা হাতে ক্লোরিন, একটাতে ব্রোমিন, একটাতে বা মিথাইল মূলক, আর একটাতেও কিন্তু মিথাইল মূলক। সো সেম জিনিস হয়ে যাচ্ছে, চারটাতে যারা ভিন্ন কার্যকরী মূলক হচ্ছে না। এক্ষেত্রে বা দুইটা ক্লোরিন একসাথে অ্যাড হয়ে যাচ্ছে, এক্ষেত্রে বা দুইটা ক্লোরিন একসাথে অ্যাড হয়ে যাচ্ছে, সো ভিন্ন হচ্ছে না। বাট এইটার ক্ষেত্রে যদি দেখো একটাতে এইচও মূলক, একটাতে ফ্লোরিন, একটাতে ক্লোরিন, আর একটাতে কি CH3 মূলক, তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে গ নাম্বারটা। সো তোমাকে যদি বলে তাহলে তুমি ফাইন্ড আউট করবা কি ভাইয়া কোথায় তোমার কাইরাল কার্বন আছে, তাহলেই হবে। ওকে, আচ্ছা 28 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের SN1 বিক্রিয়ার ক্রম। তো আমরা একটু আগেই তো বললাম যে 1 2 3, আমরা জানি কি যে এদের মধ্যে SN1 বিক্রিয়া সবচেয়ে বেশি হয় কোন ডিগ্রিতে ভাইয়া, SN1 1 2 3। আমরা পড়লাম না যে SN1 দুই ধাপে ঘটে, 3 ডিগ্রিতে বেশি ঘটে। SN1 কোথায় বেশি ঘটে, 3 ডিগ্রি। তারপরে কোনটায় বেশি ঘটবে, 2 ডিগ্রি। তারপরে কোনটা, 1 ডিগ্রি। 3 2 1, তাহলে এটার আনসার কোনটা হবে, 28 এর আনসার কোনটা হবে বলো। তাহলে 28 এর আনসার কোনটা হবে, 28 এর আনসার কোনটা হবে বলো তাইলে। হ্যাঁ, তাহলে 28 আনসার কোনটা হবে, 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি। তাহলে 28 আনসার হবে এ নাম্বারটা। আচ্ছা, এরপর সবাই 29 নম্বর কোশ্চেন আনসার দাও যে 29 আনসার কোনটা হবে, 29 আনসার কোনটা হবে একটু কমেন্ট করে জানাও তো। 29 এর আনসারটা সবাই একটু কমেন্ট করে জানাও। 29 এর আনসারটা সবাই একটু কমেন্ট করে জানাও যে 29 এর আনসার কোনটা হবে। হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া, এটা খুবই নামধারী একটা বিক্রিয়া। বলা হয়েছে এই বিক্রিয়ার প্রধান উৎপাদ কোনটা, RCONH2, RNH2, RCOCl, RCOBr। বলো, হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। ওকে, দেখো হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়ায় ভাই কি উৎপন্ন হয় ভাই, প্রাইমারি অ্যামিন বা 1 ডিগ্রি অ্যামিন উৎপন্ন হয়। কি কাজ হচ্ছে আমাদের, প্রাইমারি অ্যামিন বা হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যামিন বা হচ্ছে কি অ্যানিলিন বা অ্যানিলিন, এই তিনটা জিনিস আমাদের কোথা থেকে উৎপন্ন হয়, এই তিনটা জিনিস হচ্ছে আমার হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়ায় উৎপন্ন হয়। সো এখানে দেখো এই যে RNH2, ঠিক আছে, RNH2 এটা আমাদের কি হবে, হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়ার প্রধান উৎপাদ। হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়ার প্রধান উৎপাদ কোনটা, R বন্ড NH2 অ্যামিন, ঠিক আছে, অ্যামিন, এই যে অ্যামিন মূলক NH2টা অ্যামিন মূলক, তাহলে এইটা উৎপন্ন হবে কোথায়, এই হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়ায়। 29 আনসার হবে কোনটা ভাইয়া, 29 আনসার হবে বি নাম্বারটা। এরপর সবাই 30 নম্বর কোশ্চেন আনসার দিয়ে দাও। 30 নম্বর কোশ্চেন আনসার দাও। 30 আনসার কোনটা হবে, রক্তের গ্লুকোজের ঘনমাত্রা বা 2 × 10⁻³ হলে ppm এককের মান কোনটা হবে, ppm একক, একটা ম্যাথ আসছে আমাদের 30 নম্বরটা, এটা আনসার সবাই দাও তো। 30 আনসার কোনটা হবে, তিরিশ, 29 বি, হ্যাঁ 30। দেখো এই যে ম্যাথগুলো আছে না, এই যে ঘনমাত্রা দেওয়া আছে, তার মানে তোমার কিসের মান দেওয়া আছে ভাইয়া, এস এর মান দেওয়া আছে। তাহলে তোমার ক্ষেত্রে যেটা ফর্মুলা হবে, ppm একক বললে ভাই আমরা ফর্মুলা মনে রাখবো 10³ ms। কি মনে রাখবো, 10³ ms। কি মনে রাখবো, 10³ ms, ঠিক আছে। আচ্ছা 10³ ms, তো 10³ গেল, m কত ভাইয়া, গ্লুকোজটা মনে রাখতে হবে 180, গ্লুকোজের আণবিক ভর কত ভাইয়া 180, আর এস কত দেওয়া আছে তোমার 2 × 10⁻, আমি এখানে লিখি 2 × 10⁻³ দেওয়া আছে, কত দেওয়া আছে 2 × 10⁻³ দেওয়া আছে। তাহলে এটা একটু ক্যালকুলেশন আমি করে ফেলি, এখানে কত ছিল 10⁻³ আগে দিয়ে ছিল, তাই না, ওই যে 10³ ms এর এই যে 10⁻³ আর এখানে 10⁻³ দুইটা কাটাকাটি হয়ে গেল, তাহলে 180 দোগুণা কত হইলো 360,
30-এর এ হবে না ভাইয়া, 30-এর অ্যান্সার হবে তাহলে কোনটা, 30 অ্যান্সার হবে তাহলে 360, 30 অ্যান্সার কোনটা হবে 360 হবে। খুবই সহজ ছিল কিন্তু ম্যাথটা, এটাও কিন্তু অনেকে ভুল করে দিয়ে আসবে। এই যে এক লাইনের ম্যাথ 10 কিউব এমএস, 10 কিউব এমএস করলেই মিলে যাচ্ছে, 10 কিউব এমএস করে দিলেই মিলে যাচ্ছে আর কি। ওকে হ্যাঁ 30 অ্যান্সার হবে বি নাম্বারটা। ওকে 10 কিউব এমএস। এবার সবাই 31 নাম্বার কোশ্চেন আনসার দাও তো, 31 অ্যান্সার কোনটা হবে, 31, 31 অ্যান্সার দাও সবাই দ্রুত, 31, 31 নম্বর কোশ্চেন আনসার দেখতে চাই সবার। 31 দেখো কি বলা হয়েছে, 5% NaOH এর মিলিলিটার দ্রবণে কত গ্রাম NaOH থাকে, ঠিক আছে। আচ্ছা 5 NaOH এর মিলিলিটার দ্রবণে কত গ্রাম NaOH থাকে। সো যখন দেখবা এই যে পার্সেন্টেজে দেওয়া আছে না, তখন কি করবা বলো তো, কত গ্রাম, তার মানে তোমার কিসের মান চাইছে বলো তো, ডাব্লুর মান চাইছে। তোমাকে এখানে কিসের মান বের করতে হবে, ডাব্লুর মান বের করতে হবে, তাই না। এখানে কিসের মান বের করতে হবে, ডাব্লুর মান। ওকে আচ্ছা সো ডাব্লুর মান বের করার আগে তো তোমাকে ঘনমাত্রা জানতে হবে, তাই না। সেখান থেকে আমরা একটু ঘনমাত্রাটাকে বের করে নিই ভাইয়া। S = কি 10x/m। আগে আমরা জানি যে কত পার্সেন্ট ঘনমাত্রা, 5% যেহেতু দেওয়া আছে। সো 10 × 5, যখন পার্সেন্টেজ যেটা থাকবে তখন এই ফর্মুলাটা ইউজ করবা। NaOH সোডিয়াম 23, অক্সিজেন 16 আর হাইড্রোজেন 1, 23 16 1 যোগ করলে কত হয় 40। তাহলে 50/40 মানে কত, 50/40 মানে কত, 1 পয়েন্ট সামথিং কিছু একটা আসবে। কত আসবে আমরা একটু করেও ফেলি, দরকার হলে, এটা খুব একটা কঠিন না। তোমার হচ্ছে 50 ভাগ হচ্ছে তুমি 40 দিয়ে যদি দাও, 40 একে 40, 10 আসলো, ঠিক আছে, পয়েন্ট নিলা, 100 আসলো, তাহলে কত আসলো 40 দুগুণা কত 80, তোমার এখানে 1 তারপরে কত আসলো, এখানে আবার 20 আসলো আর কি। সো 200 হয়ে গেল, তাহলে 1.25 আসলো। কত আসলো 1.25, কত আসছে 1.25, এটা কি আসলো ঘনমাত্রা আসলো আর কি, ঠিক আছে 1.25। সো এরপর তুমি জাস্ট কি করে দিবা, S = কি জানো, W × 1000 ভাগ কি M × V। এই ফর্মুলাটা তুমি জানো, কত গ্রাম, তার মানে তোমার কিসের মান বের করতে হবে, W। তাহলে কি আসলো SMV ভাগ কত আসলো 1000, W = তাই না। তো S এর মান তুমি কত বের করলা ভাইয়া 1.25, M কত, NaOH এর ক্ষেত্রে M কত বললাম ভাইয়া 40, তাই না। আর V কত, এখানে V কত বলো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ সো দেখো, ওকে আচ্ছা দেখো এখানে ভি দেওয়া আছে, ভি দেওয়া আমার কত হবে বলো তো, এখানে 0.1, এখানে তোমার একটা মিসিং আছে, সেটা হচ্ছে ডেসিমলার হবে। আচ্ছা দাঁড়াও, এখানে এখানে কি ডাটা একটা মিসিং আছে নাকি, তার এখানে ঘনমাত্রা, আচ্ছা এখানে বলাই দেওয়া আছে কোশ্চেনে, বলা যায় কোশ্চেনে কি ডাটা মিসিং আছে আর কি, ঠিক আছে। এখানে একটা ডাটা মিটিং আছে, তোমার এখানে মিলিলিটার বলে দেওয়া নাই, ঠিক আছে। তো এখানে যেটা বলা আছে প্রশ্নে ডাটা মিসিং থাকে, তাহলে আয়তন 100 মিলিলিটার ধরে নিতে হবে। এখানে কত মিলিলিটার ধরে নিতে হবে, আয়তন 100 ml হইতে পারে, ঠিক আছে। এটা খুব সম্ভবত 100 ml, এটা তোমার যখন কোশ্চেনই করা হয়েছিল তখনই আর কি এখানে ডাটাটা মিসিং ছিল আর কি। পরবর্তীতে 100 ml ধরে সবাই করছে আর কি, 100 ml ধরে করছে আর কি, 100 ml, কারণ বাকিগুলো দিলে অ্যান্সার আসেই না, ঠিক আছে। তুমি যদি 1 ml দাও বা তোমার হচ্ছে 1 লিটার ধরো, তা 1000 ml ধরো, তাও অ্যান্সার মেলে না আর কি। তো তোমাকে এখানে যে অপশনগুলো আছে এর মধ্যে মেলে কোনটা, মেলে হচ্ছে তুমি যদি 100 ml দিয়ে করো তাহলে আর কি মেলে। সো এখানে তোমাকে 100 ml দেওয়া আছে, সো 100 ml যদি দেওয়া থাকে তাহলে কত আসবে বলো, এই যে 100 ml, আমি 100 ml লিখলাম, এই যে 100 ভাগ কত 1000, ভাগ কত 1000। সো এখানে আমি একটু কাটাকাটি করি, দেখো এই যে 0 0 কাটা, 0 0 কাটা, এখানেও 0 0 কাটা, তাহলে থাকলো কত 1.25 ইন্টু কত থাকলো 4 থাকলো। 1.25 ইন্টু 4 মানে কত, 1.25 ইন্টু 4 মানে কত, 1.25 ইন্টু 4 মানে হচ্ছে 5, কত 5, 1.25 ইন্টু 4 মানে তুমি 125ই ধরো, 125 ইন্টু 4 কত 500, ঠিক আছে। তাহলে অ্যান্সার কত হবে 5 হবে, অ্যান্সার কত হবে 5 হবে আর কি। তাহলে 31 অ্যান্সার কোনটা হবে, 31 অ্যান্সার হবে এ নাম্বারটা আর কি। ওকে এটা ডাটা মিসিং আছে আর কি, তো ডাটা মিসিং থাকলে তুমি 100 ml ধরে নিয়ে করলে অ্যান্সার কত আসে 5 আসে আর কি। ওকে আচ্ছা এরপরের কোশ্চেন আমরা যাই 32 নাম্বার, কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। 32 নাম্বার কোশ্চেন আনসার দাও তো, যে কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। হ্যাঁ 31 অ্যান্সার ডি না, তুমি যদি এটা আসলে ডাটা যেহেতু মিসিং, কোশ্চেনই মিসিং, তুমি যদি 100 ml দিয়ে করো তাহলে আসবে 5, তুমি যদি 1000 ml দিয়ে করো তাহলে আসবে 50 আর কি। ওকে সহজ কথা।
বাট তোমার প্রসেসটা আশা করি ক্লিয়ার। ওকে, এরপর আসে হচ্ছে কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। সো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ চেনার উপায় কি, সি থাকে। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থে কি থাকে, সি থাকে আর কি। সো সি কোথায় আছে এটা তোমরা জানো, এখানে যেহেতু সি আছে তাহলে এটা হবে অ্যান্সার। সি মানে যে কার্বন এমনটা না, ক্রোমিয়ামের সি, ক্যালসিয়ামের সি, যাই হোক না কেন সি থাকলেই হইলো আর কি, ঠিক আছে। সি থাকলেই সেটা কি হবে, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে এ নাম্বারটা। ওকে, আচ্ছা 33, অম্লীয় মাধ্যমে মিথাইল অরেঞ্জ দ্রবণের বর্ণ কি, বলো। অম্লীয় মাধ্যমে মিথাইল অরেঞ্জ দ্রবণের বর্ণ কি। সো এটার কিন্তু একটা ছক আছে আর কি, ছকটা থেকে প্রতি বছরই কোশ্চেন আসে। এই ছকটা কিন্তু আমি আমার যে ইউটিউব চ্যানেল আছে এখানে কিন্তু দেওয়া আছে আর কি। তোমরা যদি কারো ছকটা মনে না থাকে ওখানে দিয়ে ছকটা দেখে নিতে পারবে, অ্যাডমিশন লিখে সার্চ দিলেই হবে। তারপর পরিমাণগত রসায়নের ক্লাসেই ওই ছকটা কমপ্লিট করে দেওয়া আছে আর কি, ঠিক আছে। সো এখানে বলা হয়েছে মিথাইল অরেঞ্জ, মিথাইল অরেঞ্জের বর্ণের কালার কি বলো, মিথাইল অরেঞ্জ। সরি একটু কল আসছিল আর কি জন্য আচ্ছা মিথাইল অরেঞ্জের কালার তোমাকে আস করা হয়েছে। অম্লীয় মাধ্যমে মিথাইল অরেঞ্জের দ্রবণের বর্ণ কি, অম্লীয় মাধ্যমে মিথাইল অরেঞ্জ। সো মিথাইল অরেঞ্জের কালার কি বলো, মিথাইল অরেঞ্জ হচ্ছে অম্লীয় মাধ্যমে মনে রাখবে গোলাপি লাল কালার দেয়। কি কালার দেয়, গোলাপি লাল, মনে রাখবা। মানে মিথাইল অরেঞ্জ আসলে কি অম্লীয় নির্দেশক নাকি ক্ষারীয় নির্দেশক, মিথাইল অরেঞ্জ অম্লীয় নির্দেশক। সো এটা অম্লীয় মাধ্যমে অরেঞ্জ কালারটাই দিবে। এখন অরেঞ্জ কালার দিতে গেলে অরেঞ্জ মনে হয় ডাইরেক্ট অরেঞ্জ দেয় না, তুমি যখন গোলাপি আর লাল কালারটাকে একসাথে মিক্সড করবা, তুমি যখন গোলাপি আর লাল কালারটা একসাথে মিক্সড করবা তখনই কি হবে বলো তো, তখনই এটা কি কালার হবে, তখনই এটা হচ্ছে তোমার কি হবে, মিথাইল অরেঞ্জের দ্রবণের কালার কি হবে, গোলাপি প্লাস লাল। ওকে, তখন এটা গোলাপি প্লাস লাল যদি তুমি একসাথে মিক্সড করো তখন এটা কি হবে, অরেঞ্জ কালারটা দিবে আর কি। ওকে, আচ্ছা আশা করি ক্লিয়ার। মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষারকের টাইট্রেশনের উপযুক্ত নির্দেশক কোনটি, বলো। মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষারের টাইট্রেশনের উপযুক্ত নির্দেশক বলো। মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষারের টাইট্রেশনের উপযুক্ত নির্দেশক কোনটি, মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষারক বলো। মৃদু অ্যাসিড আর ক্ষারকটা কি বলো তো, তীব্র। আচ্ছা সো দেখো এখানে আমার তীব্র কোনটা তোমাকে মাথায় রাখতে হবে, বা তীব্রকে, তীব্র হচ্ছে ক্ষারক। সো এখানে আমাকে কোন নির্দেশকটা ইউজ করতে হবে, ক্ষারকীয় নির্দেশকটা ইউজ করতে হবে। সো এখানে ক্ষারকীয় নির্দেশক কোনটা আছে, মিথাইল রেড হচ্ছে তোমার অম্লীয় নির্দেশক, মিথাইল অরেঞ্জ অম্লীয় নির্দেশক, ফিনোলফথেলিনটা হচ্ছে কি ক্ষারীয় নির্দেশক। যেহেতু আমার স্ট্রং কে ক্ষার, যেহেতু স্ট্রংটাকে ক্ষার, তাহলে আমার ক্ষারীয় নির্দেশক ইউজ করতে হবে। আর ক্ষারীয় নির্দেশকটাকে বলতো ফেনোলফথ্যালিন। কোনটা, ফেনোলফথ্যালিন। তাহলে আমার কোনটা ইউজ করতে হবে, ফেনোলফথ্যালিনটা ইউজ করতে হবে। 35 নম্বর কোশ্চেন, নিম্নের কোনটি বিজারক, বলো। নিম্নের কোনটি বিজারক, নিম্নের কোনটি বিজারক। সবাই হচ্ছে এরপরে 35 নম্বর কোশ্চেন আনসার দাও যে নিম্নের কোনটি বিজারক। নিম্নের কোনটি বিজারক বলো। আচ্ছা সবাই দ্রুত 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 দ্রুত, তাতে আমার প্রায় শেষের দিকে। আচ্ছা আচ্ছা দেখো বিজারক মানে কি বলছে, বিজারক, ঠিক আছে। বিজারকের কি বিজারক মানে কি, বিজারকে বৃদ্ধি সম্ভব। বিজারকে কি মনে রাখবা
বিজারকের হচ্ছে বৃদ্ধি সম্ভব, যার বৃদ্ধি সম্ভব তাকে আমরা কি বলি বিজারক, যার বৃদ্ধি সম্ভব তাকে আমরা কি বলি বিজারক। তো দেখো SnCl2 এটা থেকে দেখবো অনেক সময় কি পরিণত হতে পারে বলো তো, SnCl4 এ পরিণত হতে পারে। SnCl2 থেকে কিসে পরিণত হতে পারে, SnCl4 এ পরিণত হতে পারে। তো তোমার যদি জারক বিজারক চিনতে অসুবিধা হয় তুমি মনে রাখবে SnCl2 থেকে কিসে পরিণত হতে পারে, SnCl4, তার মানে কি এটা বৃদ্ধি সম্ভব। তো যার বৃদ্ধি সম্ভব তাকে আমরা কি বলি বিচারক বলি। 35 আনসার কোনটা হবে, সি নাম্বারটা। 36 500 ml দ্রবণের মধ্যে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট দ্রবীভূত থাকলে তার নরমাল দ্রবণ হবে, ঠিক আছে নরমাল দ্রবণ। তো এটা বলো তো নরমাল দ্রবণ হতে গেলে কত কি হওয়া লাগবে, ওকে নেক্সট এই কোশ্চেন आंसर দাও সবাই, সবাই দ্রুত এই কোশ্চেন आंसर দাও তো। নরমাল দ্রবণ বানাইতে হবে তোমাকে, নরমাল। আচ্ছা আচ্ছা সবাই একটু এই কোশ্চেন आंसर দিতে। তোমার হচ্ছে 36 নম্বর কোশ্চেনটা। ওকে আচ্ছা সো দেখো তোমাদের এটা হয়তো বা একটু বড় লাগতে পারে আর কি। সো দেখো এটা হচ্ছে নরমাল, তোমাকে হচ্ছে নরমাল বানাতে হবে। n ইকুয়াল টু তোমার নরমাল দ্রবণ বানাইতে হবে না, n ইকুয়াল টু মনে পাবে গ্রাম সলভেন্ট, ঠিক আছে উপরে কি আসবে গ্রাম সলভেন্ট, ঠিক আছে কি পরিমাণ এটা তোমাকে বের করতে হবে, গ্রাম সলভেন্ট বাই কি গ্রাম ইকুইভ্যালেন্ট, ঠিক আছে গ্রাম ইকুইভ্যালেন্ট নাম্বার যেটা আছে মানে হচ্ছে কি তুল্য সংখ্যা। উপরে কি বললাম গ্রাম সলভেন্ট, নিচে কি ভাই গ্রাম ইকুইভ্যালেন্ট ইনটু হচ্ছে কি গ্রাম ওয়েট, ঠিক আছে গ্রাম ওয়েট, এটা হচ্ছে মেইন সূত্র। তাহলে নরমালিটি বের করার ফর্মুলা কি, উপরে যাবে ভাই গ্রাম সলভেন্ট, নিচে কি ভাই গ্রাম ইকুইভ্যালেন্ট ইনটু কি গ্রাম ওয়েট। সো দেখো এখানে আমাকে বের করতে হবে কি কি পরিমাণ, তার মানে কি গ্রাম সলভেন্ট এই যে এইটা বের করতে বলছে, ঠিক আছে আমাকে বের করতে হবে কি এইটার মানটা। গ্রাম ইকুইভ্যালেন্ট, এখন গ্রাম ইকুইভ্যালেন্ট ভাই এটা ভাই মুখস্থ, সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে ভাই গ্রাম ইকুইভ্যালেন্ট কত ভাই, সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে গ্রাম ইকুইভ্যালেন্ট কত, হ্যাঁ সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে গ্রাম ইকুইভ্যালেন্টটা কত, তোমার এটা কি করতে হবে তুমি জাস্ট মানটা বসাই দিবা। এটা হচ্ছে কি করতে হবে ওই যে সোডিয়াম কার্বনেটের তোমার ইয়া কত পারমাণবিক ভর কত 106 না, 106/2 করে দিবা, যেটা পাবা এটা কত পেলা বলো তো 106/2 করলে কত পেলা 53 গ্রাম পেলা। এটা তোমার কি হলো, এটা হচ্ছে তোমার ওই গ্রাম ইকুইভ্যালেন্টটা, ঠিক আছে গ্রাম ইকুইভ্যালেন্টের মান কত 53, ঠিক আছে আচ্ছা হ্যাঁ সরি 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 এখানে এটা ভুল হয়ে গেছে সূত্র, এখানে হচ্ছে ভলিউম সলভেন্ট, ঠিক আছে এখানে ভলিউম সলভেন্ট, আচ্ছা ভলিউম সলভেন্ট এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে ভলিউম সলভেন্ট সরি এটা হচ্ছে ভলিউম সলভেন্ট, গ্রাম সলভেন্ট বাই হচ্ছে ভলিউম সলভেন্ট ইনটু গ্রাম ওয়েট আর কি। সো এখানে দেখো আমাদের গ্রাম ওয়েট যেটা আছে, গ্রাম ওয়েট যেটা আছে সেটা ইকুইভ্যালেন্ট গ্রাম ওয়েট, এইখানে হবে ইকুইভ্যালেন্ট গ্রাম ওয়েট, ইকুইভ্যালেন্ট গ্রাম ওয়েট, ঠিক আছে গ্রাম সলভেন্ট বাই হচ্ছে ভলিউম সলভেন্ট ইনটু কি ইকুইভ্যালেন্ট গ্রাম ওয়েট। সো গ্রাম সলভেন্টটাকে আমাদের বের করতে হবে, ভলিউম সলভেন্টটা কত দেওয়া আছে 500 ml দেওয়া আছে। সো আমার হচ্ছে এটা আমি বের করব, ডাব্লুর মানটা আমি বের করব, গ্রাম ভলিউম সলভেন্টের মান কত দেওয়া আছে 500 ml মানে কত 0.5 লিটার, এটা আমরা বুঝলাম। এখন হচ্ছে ভাই ইকুইভ্যালেন্ট গ্রাম ওয়েট, এটা আমরা কি করলাম এই যে ইকুইভ্যালেন্ট গ্রাম ওয়েটটা কিভাবে বের করে, এটার ভর কত 106, Na2CO3 এর ভর কত 106, ইকুইভ্যালেন্ট বললে কি হবে জাস্ট 2 দিয়ে ভাগ হয়ে যাবে, Na2CO3 এর তুল্য সংখ্যা কত 2, তাহলে কি হবে 106/2 মানে কত আসবে এখানে 53 আসবে আর কি, তাহলে 0.5 ইনটু কত আসবে 53 আসবে আর কি। ওকে আচ্ছা এখন আমার n এর মান কত দেওয়া আছে বলা হয়েছে কি নরমাল দ্রবণ, ঠিক আছে তাহলে আমরা এখানে কত ধরে নিব এক নরমাল ধরে নিব, কত নরমাল ধরে নিব 1n ধরে নিব আর কি। সো এবার তুমি ক্যালকুলেশন করো 0.5 ইনটু 53, 0.5 ইনটু কি আসে বলো তো 53 আসে আর কি। সো ডাব্লিউ ইকুয়াল টু আমার কি আসতেছে
0.5 ইন্টু 53 মানে কি হাফ ইন্টু 53, মানে 53 কে তুমি জাস্ট 2 দিয়ে ভাগ করে দিবা। সো 53 কে 26 দোগুণা কত 52, তাহলে এখানে কত আছে 53, তাহলে কি হবে 26.5, কত হবে 26.50 গ্রাম, 26.50 গ্রাম। সো ফর্মুলাটা মনে রাখতে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভাইয়া নর্মালিটি ইকুয়াল টু কি গ্রাম সলভেন্ট বাই হচ্ছে ভলিউম সলভেন্ট, গ্রাম সলভেন্ট বাই ভলিউম সলভেন্ট ইনটু কি ইকুইভ্যালেন্ট গ্রাম ওয়েট। ইকুইভ্যালেন্ট গ্রাম ওয়েট মানে কি আণবিক ভর দিলেই হবে না, তোমাকে ওটাকে তুল্য সংখ্যা দ্বারা ভাগ করে যেটা পাবা সেইটা দ্বারা গুণ করতে হবে। অঙ্কটা একটু বড় ছিল এই জন্য আর কি এটা দেখানো। সো এইটার আনসার আশা করি ক্লিয়ার, 26.5 হবে আর কি। ওকে, আচ্ছা, তীব্র অম্ল এবং মৃদু ক্ষারকের টাইট্রেশনের উপযুক্ত নির্দেশক কোনটা? এখানে বোঝাই যাচ্ছে যে আমাদের এখানে তোমার তীব্র কোনটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে, তীব্র কি অম্ল। সো অম্লীয় নির্দেশক কারা? মিথাইল অরেঞ্জ আর মিথাইল রেড, ঠিক আছে। অ্যান্সার কোনটা হবে? 37 আনসার হবে সি নাম্বারটা। 38 5% NaOH দ্রবণের শক্তি মাত্রা মোলার ঘনমাত্রায় কত? সবাই একটু এটার আনসার দাও তো, এটার আনসার কোনটা হবে? 5% বলো, 5% NaOH। সো এটা তো দেখে বোঝা যাচ্ছে ভাই 10x/m করে দিবা, জাস্ট কি করে দিবা 10x/m। সো 10x করলে কি আসবে 10 × x কত 5 আর m কত সোডিয়াম হাইড্রোক্সাইড কত 40, তাই না? একটু আগে আমি তোমাদের এটা করেই দিছি অলরেডি, 1.25 আসে আর কি। তাহলে কত আসবে 1.25, এটা করলাম না, এটা একটু আগে করা হয়ে গেছে অলরেডি। সো এই জন্য এটার আনসার কত হবে 1.25 মোলার। ওকে, কোন যৌগ ক্লোরিনের জারণ সংখ্যা সর্বাধিক? লাস্ট কোশ্চেন, আজকের দিনে লাস্ট কোশ্চেন। সো সবাই একটু বলো। 1.25, হ্যাঁ। কোন যৌগে ক্লোরিনের জারণ সংখ্যা সর্বাধিক? দেখো এটা তোমার বের করার দরকার নেই, এটা তুমি দেখেই বলে দিতে পারতেছো যে দেখো HClO এখানে ক্লোরিনের জারণ সংখ্যা কত ভাইয়া -2, এর পাশে কত আছে +1, তার মানে কত আসতেছে +1। এখানে কত আসতেছে এই যে 2 × 4 -4 +1, তার মানে কত আসতেছে ভাইয়া +3। এখানে কত আসতেছে -6 +1, তার মানে কত আসতেছে +5। আর এখানে কত আসবে +7, তুমি করেও বের করতে পারো। এই যে 4 × 8 -8 +1, তার মানে কত আসতেছে +7। সবচেয়ে বেশি আছে কোনটায় ভাইয়া? সবচেয়ে বেশি আছে ভাইয়া 39 নম্বরের ঘ অ্যান্সার হবে। তাহলে কোনটা অ্যান্সার হবে? ঘ। 39 অ্যান্সার কোনটা হবে? ডি নাম্বারটা হবে আর কি। ওকে, আচ্ছা, সো আজকের মতো এ পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। এবং হচ্ছে তোমাদের এখন কাজ কি হবে ভাই, তোমরা যারা এগ্রি সিক্রেট ফাইলটা দিছো, তোমরা এখন এগ্রি সিক্রেট ফাইল থেকে কেমিস্ট্রি পার্টটা, যেহেতু কালকে আমি ফার্স্ট পার্ট পড়াই দিয়েছি, আজকে সেকেন্ড পার্ট পড়াই দিয়েছি, এখনই তোমরা এগ্রি সিক্রেট ফাইল থেকে কেমিস্ট্রি পার্টটা পুরোপুরি শেষ করে ফেলো। এবং আজকে রাতে যে এক্সামটা আছে মডেল টেস্ট এক্সাম, এই মডেল টেস্ট এক্সামটা দিয়ে ফেলো, তাহলেই হবে আর কি। আর যারা এখন এগ্রি সিক্রেট ফাইলটা নেও নাই, তারা নেওয়ার জন্য এখন অ্যাডমিশন পেজে মেসেজ দাও, অথবা হচ্ছে তুমি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা যোগাযোগ করলেই হবে আর কি। ওকে, ঠিক আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে হবে 01643142477। সো সবাইকে আশা করি ধন্যবাদ, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। এবং যাদের এই শেষ সময় একটা ভালো মতো একটা কম্প্যাক্ট একটা সাজেশন দরকার, এগ্রি সিক্রেট ফাইলটা তোমরা এখনই নিয়ে নাও। সো বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।